যমুনাবাইয়ের জবানবন্দি শুনছেন আপনারা। আমি রাসবিহারীকে দেখেছি বইখানির পঞ্চম পর্বেও আপনাদের যমুনাবাইয়ের জবানবন্দি শোনাব। তারিখটা মনে আছে, ফেব্রুয়ারি 3 তারিখ। আমার স্বামী এসে জানালেন কয়েকজন মেহমানকে নৈশভোজে তিনি আপ্যায়ন করেছেন। বলা বাহুল্য তাদের মধ্যে থাকবেন স্বয়ং বড়দা। আমি সারাদিন রান্না নিয়ে হিমশিম, উনি দফতর আর গুপ্ত চক্রান্ত নিয়ে এতই ব্যস্ত যে বাজারটা পর্যন্ত করে দিয়ে গেলেন না। তাতে অসুবিধা নেই, অমৃতসরে পাঞ্জাবি মেয়েরা নিজেরাই বাজার করে। আমিই কিনে আনলাম আনাজপত্র। অমৃতসরে জলকষ্ট ছিল, তবু বিকেলে আমার গা ধোয়ার অভ্যাস। কী শীত, কী গ্রীষ্ম, রান্না বান্না সেরে গা ধুয়ে নিলাম। সালোয়ার পাঞ্জাবি নয়, আজ পরলাম শাড়ি, জাম রঙের, ওই রঙেরই জ্যাকেট, কপালে কুমকুমের ছোট্ট টিপ। সন্ধ্যায় এসে উপস্থিত হলেন অতিথিবৃন্দ। আমি পর্দানুসীন নই, ছেলেবেলা থেকেই বাইরের লোকের সামনে বের হতে অভ্যস্ত। পরিচয় হলো আগন্তুকদের সঙ্গে। দশাশয় আকৃতির একজন পাঞ্জাবি, নাম শুনলাম সর্দার মুলা সিং। এই অমৃতসরেরই লোক, সম্প্রতি আমেরিকা থেকে এসেছেন। সেখানে গদর পার্টিতে উৎসাহী কর্মী ছিলেন। একজন অতি সুশ্রী যুবক বাঙালি, তার নাম সত্যেনবাবু। বয়সে আমার চেয়ে ছোটই হবেন। টকটক করছে গায়ের রং, চুলগুলি কোঁকড়ানো, চোখে স্বপ্নালু দৃষ্টি। আমার দিকে তাকিয়ে হাত তুলে নমস্কার করলেন। বড়দার গায়ে আজ একটা গলাবন্ধ কোট, পরনে পাতলুম, মাথায় কালো গোল টুপি, ঝোলা গোঁফ আর কালো ফ্রেমের চশমায় চেনাই যায় না তাকে। ওরা বাইরের ঘরে এসে বসলেন। মাংসটা বসিয়ে এসেছি, নরম আঁচে গুমে গুমে সিদ্ধ হচ্ছে সকাল থেকে। মাঝে মাঝে গিয়ে দেখে আসছি, আবার এসে বসছি ওদের খোশ গল্পে। সর্দার মুলা সিং বড়দাকে প্রশ্ন করলেন, বাবুজি, অনেক দিন থেকেই আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব ভাবছি, সময় আর সুযোগ হয়ে ওঠে না। আজ যখন সুযোগ হয়েছে তখন জেনেই নিই, কি বলেন? রাসবিহারী তার বর্মা চুরুটের ছাইটা ছাইদানে ছেড়ে ফেলে বলেন, বলুন। ওই দিল্লিতে লর্ড হার্ডিঞ্জের উপর বোমাটা কি আপনিই ছুঁড়েছিলেন? রাসবিহারী পূর্ণ দৃষ্টিতে একবার তাকালেন মুলা সিংয়ের দিকে, হাসলেন, তারপর তার অভ্যস্ত গাম্ভীর্যে বললেন, সর্দারজি, আমি আমার সহকর্মীদের বলি, ডান হাতে কোনো কাজ করলে লক্ষ্য রেখো তোমার বাঁ হাত যেন সেটা জানতে না পারে। মুলা সিংহ হেসে ফেলে বলেন, জানি বাবুজি, জানি। নিছক কৌতূহল বশেই প্রশ্নটা জিজ্ঞেস করিনি। একজনের কাছে জবান দেওয়া আছে বলে ওটা জানতে চেয়েছিলাম বাবুজি। জবান দেওয়া আছে? কার কাছে, কি প্রসঙ্গে? সর্দার মুলা সিং বলতে থাকেন, দিল্লিতে যখন ভাইসরয়ের উপর বোমা ফেলা হয়, আমি তখন ক্যালিফোর্নিয়ার বার্কলেতে। তার দিন 15 আগে শিকাগোতে হিন্দুস্তান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জন্ম নিয়েছে। তারকনাথ দাসজি তার আগে থেকে কাজ করে যাচ্ছিলেন, কিন্তু সর্দার হরদয়াল মার্কিন মুলুকে পদার্পণ করার পরেই গদর পার্টি নতুন করে প্রাণ পেল যেন। হঠাৎ সংবাদ এলো, দিল্লিতে বোমাবিধ্বস্ত ভাইসরয় হাতির হাওদা থেকে মাটিতে উল্টে পড়েছেন। সর্দার হরদয়াল তখন বার্কলেতে। সেই রাত্রেই তিনি একটা ডিনার থ্রো করলেন ওই মহা সাফল্যকে অভিনন্দন জানাতে। আমরা 20-25 জন ভারতীয় সমবেত হলাম হোটেলের ব্যাঙ্কোয়েট হলে। প্রৌঢ় সর্দার হরদয়াল সেদিন বাচ্চা ছেলের মতো খুশিয়াল হয়ে উঠেছিলেন। আমাদের একজনকে জড়িয়ে ধরে তিনি ক্রমাগত নাচতে থাকেন। গান বেঁধেছিলেন নিজেই, গাইছেন গলা ছেড়ে, पगड़ी अपनी संभालिएगा मीर और बस्ती नहीं ये दिल्ली है। আমাদের জনে জনে উনি বললেন, লুকিয়ে চুরিয়ে গাঁয়ের ভিতর গুপ্ত হত্যা নয় হে, খাস দিল্লি শহরে লক্ষ লোকের চোখের উপর ভাইসরয় ইজ চিত পটাং। এ কাজ যে করেছে সে বাহাদুর, শেরি হিন্দ। জানি না এ কার কাজ, আমার অবশ্য দৃঢ় বিশ্বাস এ আমার দলেরই কাজ। যাই হোক বন্ধুগণ, যে আন্দোলন এখানে চালিয়েছি তাতে কোনো দিনই আর আমি ভারতবর্ষে ফিরে যেতে পারবো না। আপনারা যদি কেউ দেশে ফিরে ওই শেরি হিন্দের সাক্ষাৎ পান, তাহলে তাকে জানাবেন পৃথিবীর অপর প্রান্তে সেদিন সর্দার হরদয়াল
তাকে লাখো সেলাম জানিয়েছিলেন। রাসবিহারী মৃদু হাসল, জবাব দিলেন না। মুলা সিংহ উঠে দাঁড়িয়ে আভূমি নত হয়ে সেলাম করলেন রাসবিহারীকে। বললেন, সর্দার হরদয়াল আমার গুরু, তার ইচ্ছা আজ পূর্ণ হলো। রাত্রি ওরা চারজনে মাটিতে আসনপিড়ি হয়ে সবে খেতে বসেছেন, হঠাৎ কে যেন টোকা দিল সদর দরজায়। সকলেই চমকে ওঠেন, কিন্তু মনে হলো টোকা দেওয়ার কায়দায় একটা বিশেষ তাল লয় মাত্রা আছে, কারণ পর মুহূর্তেই দেখলাম ওরা বেশ নিশ্চিন্ত হলেন। আমার স্বামী গিয়ে দরজাটা খুলে দিলেন। আগন্তুক একজন দীর্ঘদেহী পাঞ্জাবি, তার সারা দেহ একটা কালো ওভারকোটে ঢাকা। মাথায় টুপি খুলে তিনি সকলকে অভিবাদন জানালেন। দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেবার সঙ্গে সঙ্গে বরদা প্রশ্ন করেন, কী খবর কৃপাল সিং? কৃপাল সিং নির্নিমেষ লোচনে আমাকে দেখছিল। পরিবেশনে পাত্র ধরে থাকায় আমার দুহাত জোড়া, না হলে ঘোমটাটা টেনে দিতাম। বরদা প্রশ্নে চমকে উঠে বললে, এখানে বলবো? হ্যাঁ, বলতে পারো। ও হচ্ছে আমাদের রামস্বরূপের স্ত্রী, আর ইনি মুলা সিং, আর ইনি হলেন সনাতন। সবাই আমারই লোক। একটা প্যাকিং বাক্সের উপর বসতে বসতে কৃপাল সিং গম্ভীরভাবে বললে, বাবুজি, খবর খুব খারাপ। মুলা সিং চমকে ওঠেন। সত্যেনবাবু এবং আমার স্বামীরও খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সবাই উৎসুক হয়ে তাকায়। বরদা কিন্তু নির্বিকারভাবে বলে ওঠেন, তবে এখন থাক, অনেক দিন পর বেশ কবজি ডুবিয়ে মাংস খাবার আয়োজন করেছি, এখন খারাপ খবর বরদাস্ত হবে না। কিন্তু সর্দার মুলা সিংয়ের ধৈর্য মানল না। বললেন, বলুন আপনি, কী খারাপ খবর? কৃপাল সিং সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন বরদার দিকে। মাংস চিবোতে চিবোতে বরদা নির্লিপ্তভাবে বলেন, ঠিক হ্যাঁ, সর্দারজি যদি শুক্তুনি দিয়ে শুরু করতে চান, তাহলে আমি বাধা দেবার কে? কৃপাল সিং বলে, মুসামত আত্মিতে যে বাড়িটা আপনি উঠেছেন বাবুজি, তার কাছাকাছি ছাব্বাতে আজ একটা স্বদেশি ডাকাত হয়েছে। 5-6 জন সশস্ত্র ডাকাত এসে কিষেনলালজির গদিতে চড়াও হয়। বন্দুক দেখিয়ে ওরা কয়েক হাজার টাকা লুট করে নিয়ে গেছে। সমস্ত মহল্লাটা পুলিশে ঘিরে আছে। বড্ড বিরক্ত হয়ে বলেন, এসব কি হচ্ছে মুলা সিং? আমি লক্ষবার বলছি, এখন এসব ছেলে মানুষই করবেন না। বাধা দিয়ে মুলা সিং বলেন, আমি করছি? ওরা কারো নির্দেশ মেনে চলে? 10-15 হাজার পাঞ্জাবি হঠাৎ এসে জুটেছে এখানে। তারা মার্কিন মুলুক আর কানাডা থেকে বিতাড়িত। তারা সব দুর্ধর্ষ, বেপরোয়া। দেশে এসে খেতে পাচ্ছি না। এই সপ্তাহে এই নিয়ে 3টে ডাকাতি হলো। 27শে জানুয়ারি লুধিয়ানার মনসুরানে, তার 2 দিন পরে মালেক কোটলায়, আর আজ ছাব্বাতে। এরা কি আমাকে জানিয়ে কিছু করছে বাবুজি? সত্যেনবাবু বললেন, দাদা, আপনি আজ রাতটা এখানেই থেকে যান। কৃপাল সিং বরদাকে প্রশ্ন করে, আচ্ছা বাবুজি, আপনি তো দেরাদুনে অনেক দিন ছিলেন, সেখানকার ডিএসপি সুনীল ঘোষকে চেনেন? হ্যাঁ, চিনি। কেন বলো তো? না, মানে লোকটা দূর থেকে আপনাকে দেখলে কি চিনতে পারবে? হ্যাঁ, খুব সম্ভব পারবে। কিন্তু এসব কথা কেন বলছো ভাই? কৃপাল সিং একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, গরিবের একটা কথা শুনবেন বাবুজি। আপনি পাঞ্জাব ছেড়ে এখনই চলে যান। এটা হচ্ছে নিমক হারামের দেশ। গোটা শিখ জাতটাই। হঠাৎ আসন ছেড়ে উঠে দাঁড়ান সর্দার মুলা সিং। চাপা গর্জন করে ওঠেন, খবরদার! সত্যেনবাবু বলেন, আপনিও তো পাঞ্জাবি, শিখ? না, আমি শিখ নই, পাঞ্জাবি হিন্দু। সাফ জবাব কৃপালের। বরদা মুলা সিংয়ের হাত ধরে আকর্ষণ করেন। গম্ভীরভাবে কৃপাল সিংকে বলেন, তোমার একটা কৈফিয়ত বাকি আছে। কৃপাল, জাত তুলে অমন একটা বিশ্রী কথা তুমি বলতে পারো না। কেন বললে কথাটা? কৃপাল সিংহ উঠে দাঁড়িয়েছিল। ঝড়ের বেগে সে বলে গেল, আপনার দলে বিভীষণ আছে, পুলিশকে কেউ খবর জোগাচ্ছে বাবুজি। কি করে বুঝলে তুমি? অমৃতসর পুলিশ জানে রাসবিহারী বসু অতি সম্প্রতি পাঞ্জাবে এসেছেন। লিয়াকত হায়াত খা তাই দেরাদুন থেকে সুনীল ঘোষকে তলব করেছেন। প্রয়োজন মতো সে যেন আপনাকে শনাক্ত করতে পারে। সত্যেনবাবু প্রশ্ন করেন, লিয়াকত খা লোকটাকে? অমৃতসরের ডেপুটি পুলিশ কমিশনার। মুলা সিং এবার প্রশ্ন করেন,
আপনি এত সব খবর কোথায় পেলেন? বড়দা জবাব দেন, কৃপাল সিং হচ্ছে পুলিশের স্পাই, থানার সঙ্গে তার খুব দহরম মহরম। আজ 5-6 মাস সে আমাকে ও পক্ষের গোপন খবর সরবরাহ করে যাচ্ছে। নীরবতা ঘনিয়ে আসে ক্রমে। একটা দীর্ঘশ্বাস ফেলে কৃপাল সিং বলে, বাবুজি, আপনি সাবধান হন, আপনার সঙ্গে বিভীষণ প্রবেশ করেছে। একটা দীর্ঘশ্বাস পরে বড়দার বললেন, জানি কৃপাল, জানি, মীর জাফরের বংশ রক্তবীজের বংশ। এরপর আর কারো খাবার কথা মনে থাকে? সর্দার মুলা সিং আগেই উঠে পড়েছিলেন। পিঞ্জরাবদ্ধ সিংহের মতো পায়চারি করছিলেন তিনি। সত্যেনবাবু উঠে চলে গেলেন হাত ধুতে। বড়দা শুধু বললেন, আমাকে আর একখানা ফুলকা দাও তো সতীন, কাঁচা পেঁয়াজ আছে, দাও। মুলা সিং পদচারণায় ক্ষান্ত দিয়ে সোজা হয়ে দাঁড়ান, বলেন, দায়িত্বটা আমারই, অমৃতসরের সমস্ত দায়িত্ব আমার। এখানে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে থাকে তবে সেই দুশ্মনকে খুঁজে বের করব আমি। আপনি কাকে কাকে জানিয়েছেন পাঞ্জাবে আসার কথা? প্রশ্নটা বড়দাকে। তিনি নিমিলিত নেত্রে চর্বণ কার্যে ব্যস্ত ছিলেন। ওই অবস্থাতেই বলেন, আর কাঁচা লঙ্কা যদি থাকে দাও তো সতীন, একটু ঝাল ঝাল না হলে কি মাংস জমে? আমি লঙ্কা পেঁয়াজ আনতে ছুটি। মুলা সিং এই প্রশ্নটার জবাব দিলেন সত্যেনবাবু। বললেন, আমরা কজন ছাড়া কাশীর কয়েকজন জানেন, তারা অত্যন্ত ট্রাস্টেড। চন্দননগরেও খবর গেছে, কিন্তু সেখান থেকে কোনো খবর কোনোদিন বের হয়নি। আর আপনাদের এখানকার কর্তার সিং জগৎ সিং জানেন। বাড়িওয়ালা জানেন উনি ব্যবসায়ী, নাম রমেশ কুমার দত্ত। ঝুঁকে পড়ে সর্দার মুলা সিং বড়দাকে প্রশ্ন করেন, এখন কি করবেন বাবুজি? এতক্ষণে চোখ তুলে তাকান, জবাবে বলেন, আপাতত আহারটা শেষ করব হে। কোরমাটা বড় জবর জমেছে বুঝলে সতীন, খোয়া খেয়ে দিয়েছ নাকি? কি বলবো, আমি চুপ করে থাকি। আহারান্তে বড়দা তার গলাবন্ধ কোটটা গায়ে দিলেন। ধীরে সুস্থে বললেন, সত্যেন, তুমি বেনারসে চলে যাও। ওদের জানিয়ে দিও মুসাম্মদ আত্মীর বাড়ি আমি ছেড়ে দিয়েছি। আচমকা কেউ যেন এসে না ধরা পড়ে। ভয় ওই লাট্টুটাকে কেবল পাক মারে। লাট্টু হচ্ছেন শচীন সান্যাল, বড়দার আদরের ডাক। আপনি কোথায় যাচ্ছেন? মুসাম্মদ আত্মীতে। এতক্ষণে এগিয়ে আসেন আমার স্বামী, বলেন, সে হয় না, গোটা মহল্লাটা পুলিশ ঘিরে আছে। বড়দা হাসলেন, বললেন, ও বাড়িতে আমার বুকের 4খানা পাঁজরা ফেলে রেখে এসেছি যে শুকুল, সে 4টে যন্ত্র উদ্ধার না করলে হাবু তো কোনোদিন আমাকে ক্ষমা করবে না। হাবুকে? শ্রীস্মিত্রের। সে কোথায় নিরুদ্দেশ হয়েছে জানি না। রডা আর্মস লুটের মহানায়ক হাবু মিত্র। মুলা সিং এগিয়ে এসে বলেন, বাবুজি, রিভলভার 4টে কোথায় আছে বলুন, আমি নিয়ে আসব। আপনাকে আমরা ওখানে যেতে দিতে পারি না। ঠিক তখনই আবার টোকা পড়ল দরজায়, একই ছন্দে। এবার এলেন পিংলে। রাত তখন 10টা। পিংলে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে বড়দা বলেন, ওহে সতীন, তোমার ভাঁড়ারে গোস্ত রুটি আর আছে? পিংলে ভায়াকে কিছু দাও তো। বিষ্ণু গণেশ পিংলের নাম শোনা ছিল, চাক্ষুষ তাকে দেখিনি। উনি আমাকে হাত তুলে নমস্কার করলেন, নীরবে বসলেন এক কোনায়, নির্বাক। বড়দা মুলা সিংকে বলেন, ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, ও 4টে যন্ত্র আনিয়ে নেবার ব্যবস্থা আমি করছি। আমি ও আস্তানায় ছাড়লাম, আমার নির্দেশ ওই শুকুরের মাধ্যমেই পাবেন। আমি এবার থেকে কোথায় থাকবো তা ওই রামস্বরূপ শুকুলি শুধু জানবে। আপনাদেরও জানাবো, কিন্তু তার আগে ওই বিভীষণটিকে খুঁজে বার করুন আপনারা। সর্দার মুলা সিং মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, তার মুখ চোখ লাল হয়ে উঠেছে। অস্ফুটে বললেন, ঠিক হ্যায়, দায়িত্বটা আমারই। কৃপাল সিং টুপিটা খুলে নিয়ে বললে, চলি বাবুজি, রাত অনেক হলো, আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন, দলে বিভীষণ ঢুকে পড়েছে। একে একে সবাই চলে গেলেন, সত্যেন, মুলা সিং এবং কৃপাল। এতক্ষণে পিংলের দিকে ফিরে বড়দা জানতে চান, বলো, এবার বলো। পিংলে বলেন, লাহোরে বাড়ি পাওয়া গেল না। গেল না? বলো কি, অত বড় শহরে একখানা ঘর।
না না, লাহোর পুলিশ কোনো সূত্রে খবর পেয়েছে আমরা পাঞ্জাবে ঘাঁটি বানাতে চাইছি, তাই মেজবাড়ির জন্য বা কোনো ব্যাচেলারকে বাড়ি ভাড়া দিতে হলে বাড়িওয়ালাকে থানা থেকে অনুমতি নিতে হবে। গম্ভীর হয়ে গেলেন বড়দা। আমার স্বামী বলেন, কিন্তু এইদিকে মুসসামত তাঁতি ডেরার উপর পুলিশের নজর পড়েছে, ও বাসাও তো এখনই ছাড়তে হবে। পিংলে বলেন, আমি শেষ পর্যন্ত মরিয়া হয়ে এক কাজ করে এসেছি। রামস্বরূপ শুকুলজির নামে লাহোরে একখানা ঘর ভাড়া করে এসেছি। বাড়িওয়ালাকে বলেছি, রামস্বরূপজি সরকারি চাকুরে অমৃতসরের ডাক বিভাগে কাজ করে, তিনি লাহোরে বদলি হয়েছেন, সস্ত্রীক ওই ঘরখানায় থাকবেন। তাতে কি সুরাহা হলো? শুকুলজি দিন 15 ছুটি নিন, ওই বাড়িতে গিয়ে উঠুন, আপনি ওর চাকর বা ঠাকুর সেজে। সে হয় না, বড়দার সাফ জবাব। কেন হবে না? এছাড়া উপায় কি? বড়দা অস্থিরভাবে বলে ওঠেন, তুমি বুঝতে পারছো না পিংলে, শুকুল হচ্ছে আমার ট্রাম্প কার্ড। শুকুল আর কৃপাল ওরা অমৃতসরেই থাকবে। শুকুল এখন আছে টেলিগ্রাফ বিভাগে, ওর মাধ্যমে আমরা অতি সহজেই যোগাযোগ রাখতে পারবো। কৃপাল যেসব গুপ্ত খবর জানাবে তা শুকুল কোড মেসেজে আমাকে টেলিগ্রাফ করে জানাতে পারবে। শুকুলের মাধ্যমেই আমি শেষ মুহূর্তে সকলকে নির্দেশ দেব স্থির করেছি। রামস্বরূপ শুকুল এই সময় কিছুতেই অমৃতসর পোস্ট অফিস ছাড়তে পারে না। কিন্তু আপনার লাহোরে মূল কেন্দ্র তৈরি করার পরিকল্পনা? সেটারই তো এখন সমস্যা। তিনজনে নীরব হয়ে যান, গভীর চিন্তায় ডুবে যান। আমার মাথার মধ্যে একটা চিন্তা দানা বেঁধে ওঠে। একবার ওর দিকে তাকাই, চোখাচোখি হয় না, উনি মেদিনী নিবদ্ধ দৃষ্টিতে গভীর চিন্তায় মগ্ন। আমার আর ধৈর্য মানে না, বলে উঠি, আমি বলছি উপায় আছে। সকলেই আমার মুখের দিকে তাকায়। বড়দা, আমার স্বামীর পরিচয় লাহোরে চলুন, আমি ওর স্ত্রী সাজব। তিনজনে চমকে ওঠে। পিংলে ইতস্তত করে বলে, তা কেমন করে সম্ভব? সেখানে একখানা মাত্র ঘর। আমার স্বামী বলে ওঠেন, যমুনা সাহস পেলে আমার আপত্তি নেই। যেন এর মধ্যে বিসদৃশ্য কিছুই নেই। বড়দা বলে ওঠেন, দ্যাটস ফাইন, সতীন আমার বউ সাজবে। নির্দেশ যখন দিতেন তখন ঝড়ের বেগে নির্ভুল নির্দেশ দিয়ে যেতেন বড়দা। যে মুহূর্তে স্থির হলো আমি ওর স্ত্রী সেজে ওর সঙ্গে লাহোরে যাব, সেই মুহূর্তেই সমস্ত পরিকল্পনাটা ছকে ফেললেন তিনি। পিংলেকে পর পর কতগুলি আদেশ দিলেন, আমার স্বামীকে বুঝিয়ে দিলেন বিপ্লবের দিন চূড়ান্তভাবে স্থির করে তিনি কী ভাষায় তা জানাবেন এবং সে খবর কাকে কোন ঠিকানায় কী ভাষায় জানাতে হবে। আমাকে বললেন, গৃহস্থালির সরঞ্জাম আর তোমার জামাকাপড় বেঁধে আজ রাত্রেই তৈরি থেকো, কাল ভোরবেলায় এসে আমি তোমাকে নিয়ে যাব। আমার স্বামী বলেন, রাতটা আপনি কোথায় কাটাবেন বলুন তো বড়দা? আপাতত যাচ্ছি হাবু মিত্তিরের গচ্ছিত সম্পত্তি উদ্ধার করতে, সম্ভবপর হলে ওই বাড়িতেই রাতটা কাটাবো, না হলে পথে পথে। আমার স্বামী এগিয়ে এসে পথ রুখে দাঁড়ান। না, আপনাকে যেতে দেওয়া হবে না। বলুন কোথায় রেখে এসেছেন আপনার যন্ত্র? হয় আমি, না হয় পিংলেজি সেটা উদ্ধার করে আনতে যাব। দরজায় পিঠ দিয়ে ও দুহাত দুদিকে বাড়িয়ে দিয়েছে, যেতে নাহি দিবর ভঙ্গিতে। বড়দা ওর ভঙ্গি দেখে হো হো করে হেসে ওঠেন। আমার দিকে ফিরে বলেন, এত বড় ব্রিটিশ গভর্নমেন্ট যাকে রুখতে হিমশিম খাচ্ছে, দেখ তোর মরদ তাকে কেমন করে রুখছে, দেখ দেখ, ও একেবারে জিসাস ক্রাইস্ট। বললাম, কিন্তু ঠিকই তো বলছেন উনি, আপনার বদলে আর কেউ গেলে ক্ষতি কি বড়দা? বড়দা ওকে সরিয়ে দিয়ে পথে নামেন। আমার দিকে ফিরে মিষ্টি হেসে বলেন, ক্ষতি এই যে আর কেউ গেলেই ধরা পড়ে যাবে, অথচ রাসবিহারী বোস কোনো দিন ধরা দেবে না। তাকে ধরবার তাকত ব্রিটিশ সরকারের নেই, বুঝলি সতীন? কি প্রচণ্ড আত্মবিশ্বাস! রাতে কথা হলো ওর সঙ্গে। ওর মনে কোনো সংকোচ নেই। ওকে না জিজ্ঞেস করে হঠাৎ এ প্রস্তাব করায় উনি রাগ করেননি। সে প্রশ্ন তুলতেই বলেন, ঘরেতে তুমি রামজির মূর্তি রেখেছ, যে রাত্রে ফিরি না সে রাত্রে তিনিই তো তোমার দেখভাল করেন, তাই বলে কি আমি রামজিকে ঈর্ষা করি? পরদিন রাত থাকতে থাকতেই উঠেছি। মুখ হাত ধুয়ে শৌচাগারের দিকে যেতে গিয়ে সরু গলিপথে যেন ভূত দেখলাম। আঁতকে উঠি, ও মা গো!
পায়খানা সুড়ঙ্গ পথে দাঁড়িয়ে আছে নিংটিসার মিশ কালো একটা মেথর, তার মাথায় দুর্গন্ধযুক্ত মাটির চ্যাঙারি। লোকটা হেসে ফেললো আমাকে দেখে, বলে, সতীন, চেঁচাসনি, তোর কর্তাকে ডেকে দে, কুয়ো থেকে জল তুলে দিক, আর শোন, আমাকে একটা সাবান দিয়ে যা। আমি তো স্তম্ভিত। ময়লা ভর্তি চ্যাঙারিটা নিয়ে সুড়ঙ্গ পথে লোকটা চলে গেল। একটু পরেই ফিরে এসে দাঁড়ালো কুয়োতলায়। উনি খবর পেয়ে ছুটে এলেন। এমন দুর্দশা কী করে হলো আপনার বড়দা? চুপ চুপ, আগে জল তুলে দে, ঢাল আমার মাথায়, সাবানটা দে তো। জানুয়ারি শীতের সকাল, ঘড়া ঘড়া জল ঢেলে ওকে ভদ্রস্থ করা হলো। আমি এক শিশি ওডিকোলন এনে ঢেলে দিলাম ওর গায়ে। বললেন, একটু কেরোসিন আর ন্যাকড়া নিয়ে আয় তো সতীন, না হলে এগুলোতে মরচে ধরে যাবে। ঘণ্টাখানেক ধস্তাধস্তি করে ওকে ঘরে তোলার অবস্থায় আনা গেল। কম্বল মুড়ি দিয়ে বসলেন উনি গরম চায়ের মগটা হাতে নিয়ে। বললেন, কৃপাল সিং ঠিকই বলেছিল শুকুল, আমাদের দলে বিভীষণ ঢুকে পড়েছে। কাল রাতে কিষেনলালজির গদিতে যে ডাকাতি হয়েছে, পুলিশ কিন্তু তার কিনারা করতে যায়নি, পুলিশ এসেছিল আমারই সন্ধানে। কেমন করে বুঝলেন? না হলে স্থানীয় দারোগাই আসতো রেডে, দেরাদুন থেকে সুনীল ঘোষকে টেনে আনতো না। শুনলাম বিস্তারিত। কাল রাত 11টায় ও বাড়িতে ঢুকবার সময় বড়দার কোনো অসুবিধা হয়নি। ব্যাপারটা টের পেলেন মধ্যরাত্রিতে। সমস্ত বাড়িটা ঘিরে রয়েছে পুলিশে। ভোর হলেই রেড শুরু হবে। পালাবার কোনো ছিদ্র পথই ওরা রাখেনি। উনি নিরুপায় হয়ে সর্বাঙ্গে ভূষকালি মাখলেন। তারপর নিংটিসার অবস্থায় 4টে রিভলভার নিয়ে লাফ দিয়ে নেমে পড়লেন খাটা পায়খানা নিচের দিকে। সর্বাঙ্গে বিষ্ঠা মেখে ওই হাঁড়ি মাথায় বেরিয়ে এলেন সরু গলিপথ দিয়ে। বললেন, বড় রাস্তায় পড়েই দেখি আমার পুরনো বন্ধু সুনীল দারোগা দাঁড়িয়ে আছে। লম্বা সেলাম করলাম বেটাকে, বুঝলি? ও বললে, সেলাম করতে গিয়ে চ্যাঙারিটা উল্টে ফেলো না মানে, বিদায় হও। তা হুকুম তামিল করেছি আমি, দারোগা বাবুর হুকুম, না শুনলে চলে? উনি বলেন, আর রিভলভার 4টে? ওই চ্যাঙারিতেই ছিল, ভারী জিনিস তো, ডুবে গিয়েছিল। এই যে। সাবান দিয়ে সেগুলি ধুয়েছেন, এখন কেরোসিন মাখাচ্ছেন। মা গো, কী বলবো ওকে? উনি কি পিশাচ? উনি কি রাক্ষস? না উনি দেবতা? 4 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি, ওই 15টা দিন এই দুনিয়ায় আমার পরিচয় ছিল রাসবিহারী বসুর স্ত্রী। সারাটা দিন উনি কোথায় কোথায় ঘুরতেন, ফিরে আসতেন রাত্রে। আমি রান্না করে তাকে পাশে বসিয়ে খাওয়াতাম। তারপর শুতে যেতাম। একটি মাত্র ঘর, বাড়িওয়ালা একটা বড় চৌকি দিয়েছিলেন, দুজনের বিছানা তাতে পাতা। ঠিকাঝি এসে বাসন মাজত, ঘর ঝাড় দিত, বিছানা তুলে রাখত। প্রথম রাত্রেই ঘরে খিল দিয়ে বড়দা তার বিছানাটা মাটিতে পেরে নামালেন। আমি আপত্তি করেছিলাম, বলেছিলাম আমি মাটিতে শোবো। উনি সে কথায় কান দেননি, বললেন এতে ওর শিভ্যালরির বেলুনটা নাকি চুপসে যাবে। আমি রাগ করে বললাম, তাহলে কাউকে মাটিতে শুতে হবে না, আপনি খাটেই শুয়ে থাকুন, আপনি তো মানুষ নন, আমার অসুবিধা হবে না। উনি হেসে বলেছিলেন, না রে সতীন, তাতে আমার গুরুর মানা। গুরু? আপনারও গুরু আছেন? আছেন আছেন, তবে তাকে সাক্ষাতে কখনো দেখিনি। তার সাক্ষাৎ শিষ্যের কাছেই আমি শিখেছি কী করে ইন্দ্রিয়কে বশে রাখতে হয়। গুরুর নাম উনি করেননি। শিষ্যের পরিচয় অবশ্য দিয়েছিলেন চন্দননগরের মতিলাল রায়। ওর চেয়ে বছর 4 বড়, কিন্তু বন্ধুস্থানীয়। তিনি গৃহী অথচ সন্ন্যাসী। তার স্ত্রী আছেন, কিন্তু তিনি ব্রহ্মচারী। এমনকি স্বামী স্ত্রী নাকি এক ঘরেই শয়ন করেন। আমার বিশ্বাস হয়নি। দুরন্ত কৌতূহল হয়েছিল। বড়দা দুর্ধদার কক্ষে পরস্ত্রীর কাছে সেই বন্ধুর দাম্পত্য জীবনের কথা নিঃসংকোচে গল্প করেছিলেন। ওই মতিলাল নাকি তাকে একদিন গীতার আত্মসমর্পণ যোগের কথা শুনিয়েছিলেন। ব্রহ্মচর্য ধর্মের কথা আলোচনা করেছিলেন। সে সময় রাসবিহারীর ধারণা ছিল মতিলাল অবিবাহিত। পরের দিন বড়দা জেনেছিলেন মতিলাল বিবাহিত, অথচ ব্রহ্মচারী। 15 বছর বয়সে মতিলালের বিবাহ হয়। তার স্ত্রীর বয়স মাত্র 9 বৎসর। বিবাহের 5 বছর পরে ওদের একটি কন্যা সন্তান হয়।
কিন্তু শিশুটি বাঁচেনি। মাত্র 10 মাস বয়সে বাচ্চাটা মারা যায়। কন্যার মৃত্যুতে মতিলাল একেবারে ভেঙে পড়েন। ধর্মজগতের দিকে ঝোঁক হয়। নানান সম্প্রদায়ের সন্ন্যাসী, অবধূত, ব্রহ্মচারীদের সঙ্গে ধর্মালোচনা শুরু করেন। মুক্তির জন্য ব্যাকুল হয়ে ওঠেন। এই সময় একজন অবধূত, রামজি তার নাম, স্বয়ং তার বাড়িতে আসেন। তিনি বলেন, মতিলাল, তুমি বিবাহিত, তোমার পত্নী যুবতী, কিন্তু ভগবানের কাছে যেতে হলে ভাই স্ত্রীকে তো ত্যাগ করতে হবে। স্ত্রীকে ত্যাগ করব বিনা অপরাধে? ব্রহ্মচর্য ছাড়া ব্রহ্মকে যে পাওয়া যায় না। মাথা নিচু করে ফিরে এলেন মতিলাল। স্থির করলেন খোলাখুলি কথা বলবেন স্ত্রীর সঙ্গে। তখন তার নিজের বয়স 24, স্ত্রীর 18। 9 বছরই বিবাহিত জীবন। 18 বর্ষীয়া সন্তানহারা রাধারানীকে মতিলাল বলেছিলেন। অবধূত বললেন, বুদ্ধদেব শ্রীচৈতন্য পরমার্থ লাভ করেছিলেন স্ত্রীকে ত্যাগ করে। নিরক্ষরা রাধারানী তার কাজল কালো দুটি চোখে দৃষ্টি মেলে জবাবে বলেছিলেন, দেখো, তোমরা পণ্ডিত, আমি মুখ্য মেয়ে মানুষ, কিন্তু অবধূতকে জিজ্ঞেস করো তো, তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেমন করে ভগবানকে পেলেন? কই, তাকে তো শ্রীমাকে ত্যাগ করে বনে চলে যেতে হয়নি। চমকে উঠেছিলেন মতিলাল। বলেছিলেন, পারবে, পারবে তুমি, তুমি পারবে রাধা? তুমি যখন আমার সহায়, তখন আর আমার ভয় কি? সেই সিদ্ধান্তই জানিয়েছিলেন মতিলাল ওই রামজি অবধূতকে। ব্রহ্মচর্যী দীক্ষা নিলেন তিনি। স্ত্রীকে ত্যাগ করলেন না। গড়ে তুললেন প্রবর্তক সংঘ। রাধারানী সংঘজননী। স্বামী স্ত্রী আজীবন একত্রে ছিলেন ব্রহ্মচর্য পালন করে। গল্প শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমি। 8 দিন অধীর প্রতীক্ষা করার পর অমৃতসর ডাকঘরে এলো প্রত্যাশিত টেলিগ্রাফখানা। লাহোর থেকে জনৈক শঙ্করপ্রসাদ ত্রিবেদী তার নিকট আত্মীয় হরদেবপ্রসাদ ত্রিবেদীকে জানাচ্ছেন, বিবাহের তারিখ স্থির হয়েছে 21শে ফেব্রুয়ারি, আত্মীয় স্বজনকে খবর দাও। টরে টক্কা, টরে টক্কা। মামুলি তার বার্তা জানিয়ে দিল অমৃতসর ডাকঘরে তারবাবুকে নিদারুণ এক গোপন বার্তা। তৎক্ষণাৎ সচকিত হয়ে উঠলেন নামস্বরূপ শুকুল। 7-8খানি টেলিগ্রাফ তিনি পাঠিয়ে দিলেন ত্রিবেদী পরিবারের বিভিন্ন মেহমানের কাছে, কাশীতে, কানপুরে, কলকাতায়, শিয়ালকোটে, সাহারানপুরে, আম্বালায় এবং চন্দননগরে। মৌখিক জানিয়ে এলেন সর্দার মুলা সিংকে, কৃপাল সিংকে। 3-5 পরে আবার এলো একটি টেলিগ্রাফ। লাহোর থেকে শঙ্করপ্রসাদ ত্রিবেদী জানাচ্ছেন, বিশেষ কারণে বিবাহের তারিখ এগিয়ে দেওয়া হয়েছে, 21শে নয় 19শে। দিশেহারা হয়ে পড়েন রামশুকুল। কি এমন কাণ্ড ঘটল যাতে শেষ মুহূর্তে এমনভাবে তারিখ বদলানো হলো? এখন কেমন করে তিনি সবাইকে জানাবেন? সেটা 17 বিকেলবেলা। মাত্র 48 ঘন্টা বাকি আছে শুভ বিবাহের লগ্নের। রামস্বরূপ পোস্টমাস্টারের কাছে ছুটি চাইলেন। অফিস ছুটি হতে এখনো 2 ঘন্টা বাকি। স্থির করলেন এখনই একবার যাবেন কৃপাল সিংয়ের কাছে। গুরুজি বলে গেছেন কৃপাল সিংয়ের সঙ্গে পরামর্শ করে কাজ করতে। কিন্তু পোস্টমাস্টার মশাই ছুটি দিতে রাজি হলেন না। বললেন, শিবপ্রসাদ ছুটিতে আছে, টেলিগ্রাফ সেকশনে আজ এমনিতেই লোক কম। ওই শুনুন, আবার টরে টক্কা শুরু হয়েছে। যান যান, মেসেজটা ধরুন তো। রামস্বরূপ দ্রুত গতিতে ফিরে আসেন তার টেবিলে। ধরেন মেসেজটা। লাহোর থেকেই আসছে আবার, জরুরি তার, প্রেরক XYZ। প্রাপক লিয়াকত হায়াত খা, ডেপুটি কমিশনার অব পুলিশ, অমৃতসর। টরে টক্কার ভাষায় ডিকোড করতে রামস্বরূপের ডান হাতখানা থরথর করে কাঁপছিল। তার বার্তার মর্মার্থ, সন্ধান পেয়েছি লাহোরে পরশু অর্থাৎ 19শে সন্ধ্যায় সবাইকে এক স্থানে পাওয়া যাবে। সশস্ত্র বাহিনী নিয়ে স্বয়ং আসুন। 19শে সন্ধ্যা 7টার ডাকগাড়িতে লাহোর স্টেশনে অপেক্ষা করব। XYZ। টেলিগ্রাফ পিয়ন দাঁড়িয়ে আছে। রামস্বরূপের সমস্ত শরীর তখন উত্তেজনায় থরথর করে কাঁপছে। বিভীষণও তাহলে ঘাঁটি গেড়েছে লাহোরে। ঠিকই বলেছিল তাহলে কৃপাল সিং, নিমক হারামের জাত। কিন্তু কিন্তু এখন তিনি কি করতে পারেন? কি করবেন তিনি? দিদিয়ে সাহেব, তাগাদা দেয় টেলিগ্রাফ পিয়ন, একটা মারাত্মক অনিচ্ছাকৃত ভুল করবেন কি?
19th শব্দটা যদি ভুল করে অন্য কিছু লেখেন? কিন্তু তাতেও কি কিছু লাভ হবে? অমৃতসর থেকে লাহোর তো 2.5 ঘন্টার পথ। এমন একটা খবর পেয়ে হায়াত খা নিশ্চয়ই এখনই যাবতীয় ব্যবস্থা করে ফেলবে। হয়তো আর 3-4 ঘন্টার মধ্যে কোনো পদস্থ অফিসার লাহোরে পৌঁছে যোগাযোগ করবে ওই XYZ বিভীষণটার সঙ্গে। का भैया शुक्ल जी, तबीयत गड़बड़ है क्या? নিরুপায় রামস্বরূপ মৃত্যুবাণটা বাড়িয়ে ধরেন টেলিগ্রাফ পিয়নের দিকে। অফিস ছুটি হতেই উনি প্রথমে গেলেন সর্দার মুলা সিংয়ের ডেরায়। সেখানে কেউ নেই। সদল বলে মুলা সিং চলে গেছেন লাহোরে। ছুটে গেলেন কৃপাল সিংয়ের ওখানে। লোকটা থানার ইনফর্মার, ওকে আগে জানানো দরকার। ওই বারে বারে বলেছে সাবধান হতে, কিন্তু কী দুর্ভাগ্য, কৃপাল সিংকেও পাওয়া গেল না। অগত্যা সিক লিভের জন্য একটা দরখাস্ত করে ছুটলেন স্টেশনে। নিতান্ত বরাত, শেষ ট্রেনটাও ধরতে পারলেন না। ফিরে এলেন শূন্য গৃহে। সারা রাত ছটফট করে পরদিন ভোরের ট্রেনেই রওনা হলেন লাহোর। লাহোর স্টেশনেই দেখা হয়ে গেল কৃপাল সিংয়ের সঙ্গে। রামস্বরূপ তাকে জনান্তিকে টেনে এনে বললে, কৃপালজি, সর্বনাশ হয়ে গেছে। আজ বিকেলেই অমৃতসর থেকে সশস্ত্র বাহিনী আসছে। এখনই সবাইকে সতর্ক করে দিতে হবে। কৃপাল সিং নিম্নকণ্ঠে বললে, জানি, সেই জন্য দিবারাত্র স্টেশনে পাহারা দিচ্ছি। কে কোন ট্রেনে এসে পড়বে কে জানে। ভয় নেই, বোস সাহেবকে ও বাড়ি থেকে সরিয়ে দিয়েছি। আপনার স্ত্রীকেও। কাল রাত্রির ট্রেনেই ওরা দুজন বেনারস চলে গেছেন। এখন শুধু দেখতে হবে এই আপনার মতো হুট করে কেউ না এসে ফাঁদে পা দেয়। ঘাম দিয়ে জ্বর ছাড়ল রামস্বরূপের। বললে, আপনি বাঁচালেন আমাকে। কৃপাল সিং মাথা নেড়ে বললে, বাবুজিকে সেদিনই বলেছিলাম ওই শিখ জাতটাই হচ্ছে নিমক হারাম, তা উনি কান করলেনই না। আপনি কেমন করে খবর পেলেন? উৎসুক রামস্বরূপের প্রশ্ন। বাহ, আমি যে সিআইডির গুপ্তচর, এখান থেকে ওই বিভীষণ অমৃতসরে মেসেজ পাঠাতেই আমি খবর পেয়েছি। তৎক্ষণাৎ ছড়িয়ে ফেলেছি বাবুজিকে। কিন্তু আপনি কোন সূত্রে খবরটা পেলেন? আমিই তো টেলিগ্রাফখানা রিসিভ করলাম অমৃতসরে। মানে, ডেপুটি কমিশনারের তরফে? আরে না না, আপনি জানেন না আমি অমৃতসর পোস্ট অফিসের টেলিগ্রাফ ক্লার্ক। হায় রামজি, তা তো আমি জানতাম না। যাই হোক, এখন তাহলে কি করবেন? অমৃতসরেই ফিরে যাব, আমার ট্রেন বেলা 2টোয়। তাই যান, ঘন্টা 5 এখানেই থাকতে হবে। এক কাজ করুন, স্টেশনেই অপেক্ষা করুন। শহরে যাওয়া ঠিক হবে না, টিকটিকিতে ছেয়ে গেছে লাহোর। রামস্বরূপ এতক্ষণে ধাতস্থ হয়েছে। এতক্ষণে মনে পড়ল কাল রাত্রে কিচ্ছু খাওয়া হয়নি। খাওয়ার কথা মনেই ছিল না। ভাবল, শহরে গেলে ক্ষতি কি? সে রীতিমতো ছুটি নিয়ে এসেছে। সে সরকারি কর্মচারী, নিজ পরিচয়ে এসেছে, ছদ্মনামে নয়। পুলিশ কতটা তৎপর হয়ে উঠেছে দেখাই যাক না। একটা পাঞ্জাবি দোকানে ঢুকে তরকারুটি খেলো পেট ভরে। ঘণ্টা 4 সময় হাতে আছে। স্থির করল মোচি গেট এলাকায়, যেখানে রাসবিহারী যমুনাকে নিয়ে বাস করতেন, সেদিকে যাব না। ও বরং পায়ে পায়ে চলে আসে ঘড়ি ঘরের দিকে, চকের মোড়ে। অলস ছন্দ গতিতে বয়ে চলেছে নাগরিক জীবন। মুলতানি বলদে টেনে নিয়ে যাচ্ছে বোঝাই গাড়ি, সবজি, আনাজ, গমের বোড়া অথবা গৃহ নির্মাণের জন্য পাথর। ছুটছে এক্কা, টাঙা, সাইকেল। তফাৎ যাও, জান বাঁচা কে ভাই সাব। অধিকাংশই পদাতিক। সুরকে মিলে পেশাই হচ্ছে। পাঞ্জাবি, আফগান আর কাবুলি মেয়েওয়ালা, মিঠাইওয়ালা আর সবজিওয়ালা বসেছে বাজার জাঁকিয়ে। খচখচ করে পা মেশিনে কুর্তা সেলাই করছে বৃদ্ধ পাঞ্জাবি সর্দারজি। দেশ বিদেশ থেকে সওদাগর এসেছে শহর লাহোরে 2 কুড়ি সাতের খেলায় অংশ নিতে। হঠাৎ নজর হলো অদূরে সবজিওয়ালা দোকান থেকে একটি লোক ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হৃষ্টপুষ্ট একজন কনৌজি ব্রাহ্মণ, মুন্ডিত মস্তক, মাথার টিকিতে একটা ফুল বাঁধা, কপালে তিলক, হাতে বাজারের থলে, পায়ে ক্যাম্বিসের জুতা, মস্ত ঝোলা গোঁফ। চমকে ওঠে শুকুলজি, এ কে? লোকটা ঘনিয়ে এসে নিম্নকণ্ঠে বলে, তুমি কখন এলে লাহোরে? গুরুজি। চুপ, সরে এসো এই গলিতে।
স্তম্ভিত হয়ে গেল রামশুকুল। সে কি, রাসবিহারী তাহলে এখনো বেনারস রওনা হননি? জনবিরল একটা অন্ধ গলিতে সরে এলেন ওরা। নিম্নকণ্ঠে কথোপকথন হলো। এক নিঃশ্বাসে রামস্বরূপ বলে আদ্যপান্ত ইতিহাস। অমৃতসরে বসে সে পর পর 3খানি টেলিগ্রাফ পায়। XYZ-এর টেলিগ্রামখানা পেয়ে সে ছুটি নিয়ে ছুটে আসে লাহোরে। স্টেশনে দেখা হয়েছিল কৃপাল সিংয়ের সঙ্গে। বললে, কিন্তু আপনি এখনও লাহোরে আছেন? কৃপালজি বললে, কাল আপনি বেনারসে রওনা হয়ে গেছেন। বেদনার্ত হয়ে ওঠে রাসবিহারীর মুখ। পর মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে সেটা। দাঁতে দাঁত চেপে বলেন, আহ, আমারই ভুল, মারাত্মক ভুল। কাল সাপটাকে আমি চিনতে পারিনি। বিভীষণটা কে? কে বিভীষণ? কি বলছেন আপনি? ওই কৃপাল সিং। কৃপাল সিং? কৃপাল সিং কে? মির্জাফর। সব কিছু পরিষ্কার হয়ে গেল মুহূর্তে। কৃপাল সিং জানত না রামস্বরূপ অমৃতসরের টেলিগ্রাফ ক্লার্ক। সেটা জানা থাকলে হায়াত খাঁকে টেলিগ্রাফ না করে সে লোক পাঠাত। রাসবিহারীকে ধরিয়ে দেবার একাধিক সুযোগ সে পেয়েছিল, কিন্তু কৃপাল চেয়েছিল বিপ্লবের পূর্ব মুহূর্তে সমস্ত যন্ত্রপাতি সমেত সদল বলে তাকে গ্রেফতার করতে। তাই এই মহাসম্মেলনের জন্য সে অধীর প্রতীক্ষায় দিন গুনছে। আজ এই উদ্যোগ পূর্বের সন্ধ্যায় এখানে অষ্টবজ্র সম্মেলন হচ্ছে। ভারতের বিভিন্ন কেন্দ্র থেকে মচিগেট ডেরায় আসছে 10-12 জন প্রথম শ্রেণীর বিপ্লবী। মুলা সিং, কর্তা সিং, জগৎ সিং, সুরেন সিং, পিংলে, শচীন, বিভূতি, দামোদর ইত্যাদি ইত্যাদি। একসঙ্গে সবকটাকে গেঁথে তুলতে না পারলে কৃপাল সিংয়ের স্বস্তি নেই। সে জানে এদের মধ্যে একজনও যদি জাল ছিঁড়ে পালায় তবে সেই নেবে চরম প্রতিশোধ। নিমেষ মধ্যে নতুন কার্যপ্রণালী স্থির করে ফেলেন রাসবিহারী। রামস্বরূপের পকেটে গুঁজে দেন একটা সিগারেটের টিন। বলেন, তুমি বিকেলের মেল ট্রেনটা অ্যাটেন্ড করবে। ওই ট্রেনে পিংলের আসার কথা। সে অবশ্য খুব চালাক ছেলে। ট্রেনে হায়াত খাঁকে দেখলে নিশ্চয়ই সরে পড়বে। কৃপাল সিংকে যদি বাগে পাও। আপনি কোথায় যাচ্ছেন? মচিগেট মহল্লায়। সেখানে ইতিমধ্যেই 7-8 জন সমবেত হয়েছে। তোমার বউও আছে। এখনই তাদের সরাতে হবে। ইতিহাস জানে এদের দুজনের কেউই সফলকাম হননি। রামস্বরূপ শুকুল বাগে পায়নি কৃপাল সিংকে, দেখাই পায়নি তার। বড়দাও বাঁচাতে পারেননি আমাদের। উনি মুচিগেট এলাকা বাড়িতে পৌঁছে দেখেন তার আগেই বাড়িটা ঘিরে ফেলেছে রাইফেলধারী সৈনিক। ভারতীয় নয়, হাইল্যান্ডার গোড়া সৈনিক। সপার্শ্বদ রাসবিহারীকে ঘিরে ফেলেছে ওরা, এই ছিল ওদের বিশ্বাস। প্রতি 10 হাত তফাৎ তফাৎ দাঁড়িয়েছিল লাল মুখ গোড়া সৈন্য, রাইফেল উঁচিয়ে। দূরে দাঁড়িয়ে দেখছে কৌতূহলী জনতা। সেই জনতায় দাঁড়িয়েছিলেন এক কনৌজি ব্রাহ্মণ, চক্রবুহের দ্বারপথে অসহায় বৃকদরের মতো। গৃহের অভ্যন্তরে তখন অভিমন্যু বধ হচ্ছে। খুঁচিয়ে খুঁচিয়ে ওরা মারছে আমাদের। অশ্বারোহী সৈনিকের দল ভিড় হটিয়ে দিল। মাথা নিচু করে ফিরে চললেন নিরুপায় মধ্যম পাণ্ডব। কেউ বাধা দিল না তাকে। পিছনে তখন দাউ দাউ করে পুড়ে যাচ্ছে একটা আকৈশোরের স্বপ্ন। সিঙ্গাপুর থেকে কাবুল পর্যন্ত বিস্তৃত মহাবিপ্লবের পরিকল্পনা। একযোগে বিভিন্ন এলাকায় রেড করে বহু লোককে গ্রেফতার করা হলো। 300 জন আসামির বিরুদ্ধে ক্রমে শুরু হলো বিখ্যাত লাহোর ষড়যন্ত্র মামলা। স্যার মাইকেল ওডায়ার তার রিপোর্টে লিখলেন, ওই দিন 19শে ফেব্রুয়ারি 2015 বিকেলের মধ্যে লাহোরের 4টি ভিন্ন ভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে বিদ্রোহীদের সদর দপ্তর পুলিশে তছনছ করে দেয়। 13 জন বিপজ্জনক বিপ্লবী ধরা পড়ে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, বিপ্লবী পুস্তক পুস্তিকা এবং বিদ্রোহীদের 4টি পতাকা আটক করা হয়। তার একটি পতাকা আমি স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে রাখি। ওই পতাকাটা আমার নিজের হাতে তৈরি। তেরঙ্গা ঝান্ডা, হলুদ, লাল ও নীল। হরিদ্রাবর্ণ ছিল শিখ জাতির প্রতীক, রক্তবর্ণ হিন্দুর এবং নীলাভ অংশটা মুসলমানদের। এই জাতীয় পতাকার পরিকল্পনা স্বয়ং রাসবিহারীর।
একযোগে ধরা পড়লেন সকলে। পুলিশের বড়কর্তার একমাত্র দুঃখ, তবু ধরা পড়েনি মূল নায়ক রাসবিহারী আর তার প্রধান অনুচর বিষ্ণু গণেশ পিংলে। অপরের কথা জানি না, আমাকে ধরে নিয়ে যাওয়া হলো লাহোরের কোতোয়ালিতে। প্রথম দিনেক আমার সঙ্গে ওরা ভালো ব্যবহার করেছিল, থাকতে দিত নির্জন সেলে। দিবারাত্র পালা করে ওরা আমাকে নানান প্রশ্ন করে যেত। বীরেন দত্তগুপ্তের গল্প শুনেছিলাম বড়দার কাছে, আমারও ওই একই উত্তর, বলবো না। ক্রমশ ধৈর্যচ্যুতি ঘটল তদন্তকারী আইবি দারোগার। লোকটা শেষমেশ ক্ষিপ্ত হয়ে বললে, ভাবছো তোমার সব কথা জানি না আমরা? না, সবই জানি। তোমার স্বামীর নাম রামস্বরূপ শুকুল, অথচ তুমি রাসবিহারীর উপপত্নী হিসেবে এখানে বাস করতে। কি অস্বীকার করতে পারো? বলবো না। বেশ, বলো না, কিন্তু স্বেচ্ছায় যখন দ্রৌপদী সেজেছ, তখন আরও কিছু উপপতিকে আপাতত সহ্য করো। জবাব যদি না দাও, তোমাকে ওই বেলুচ রেজিমেন্টের ব্যারাকে পাঠিয়ে দেওয়া হবে আজ রাতে। কি রাজি আছো? আমি জবাব দিতে পারিনি, হাত পা হিম হয়ে আসে আমার। কে সব কথা স্বীকার করবে? বলো, সব কথা স্বীকার করবে? না। এর পরের পর্যায়টা আর বর্ণনা করতে পারবো না। সে রাত্রে আমাকে নির্জন সেলে ফিরতে দিল না ওরা, চরম শাস্তি দিল আমাকে। আমার নগ্ন দেহটাকে নিয়ে ওরা ছিনিমিনি খেলল। সপ্তম কি অষ্টম দানবটার আক্রমণে আমি জ্ঞান হারাই। তারপর আর কিচ্ছু জানি না। জ্ঞান যখন ফিরে এলো, তখন দেখি আমি পড়ে আছি এক নির্জন প্রান্তরে। আমি তখনও সম্পূর্ণ উলঙ্গ, দেহের উপর বিছানো আছে একটা কম্বল। চোখ মেলে তাকাতেই দেখি একজন বৃদ্ধ মুসলমান ফকির আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলছেন, আর ভয় নেই বেটি, তুই বেঁচে গেছিস, এইটা খেয়ে নে। উনি কে, আমি কোথায়, কিছুই বুঝতে পারি না। সর্বাঙ্গে অসহ্য বেদনা। উনি মুখের কাছে কি একটা পানীয় ধরলেন। আমি আকণ্ঠ তাই পান করে আবার ঘুমিয়ে পড়লাম। ক্রমে সুস্থ হলাম। শুনলাম আমাকে উদ্ধার করেছেন ওই ফকির সাহেব। লাহোর অমৃতসর সড়কের ধারে ফকির সাহেবের আস্তানা। পথের ধারে উনি আমাকে কুড়িয়ে পান। ওই নরপশুগুলো একটা উলঙ্গ স্ত্রীলোককে পথের ধারে নয়নজুলিতে নামিয়ে দিয়ে গিয়েছিল। ওরা ভেবেছিল আমি মৃত। ফকির সাহেব আমাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে আসেন তার আস্তানায়। গাছগাছড়ার রস খাইয়ে বাঁচিয়ে তোলেন আমাকে। গ্রাম থেকে ভিক্ষা করে এনে দিলেন পরিধেয় শাড়ি। বললাম, কেন কেন বাঁচালেন আমাকে? মৃত্যুই তো ছিল আমার একমাত্র মুক্তি। কেন কেন কেন? আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ধুর পাগলি, খোদা তালার দুনিয়ায় ঘন্টা না বাজলে কি কেউ ছুটি পায়? অদ্ভুত মানুষ ফকির সাহেব। সংসার ত্যাগী সন্ন্যাসী, সুফি পণ্ডিত, বয়স 60-এর কাছাকাছি, তবু বার্ধক্যে নুয়ে পড়েননি, দশাশই জোয়ানের মতো দেখতে। পরনে দরবেশের বিচিত্র পোশাক, এক মুখ কাঁচা পাকা দাড়ি, মাথায় বাবরি চুল, গলায় 3-4 ছড়া পুঁতির মালা। উনি জানতে চাইলেন 3 কুলে আমার কেউ আছে কি না। বললাম, না, নেই। শুনতে চাইলেন আমার ইতিহাস। অকপটে সব কথা খুলে বললাম তাকে, মায়ের রাসবিহারীর কথাও। সব শুনে দীর্ঘশ্বাস পড়ল ওর। বললেন, বেটি, আমি তোর ধর্মবাপ, আমাকে ভয় করিস না। ভেবেছিলাম দুনিয়াদারি শেষ হয়েছে আমার, সব ছেড়ে ছুড়িয়ে বের হয়ে পড়েছিলাম আল্লাহ রসুলের নাম নিয়ে। কিন্তু মনে হচ্ছে অভিনয় আমার শেষ হয়নি বেটি। শেষ দৃশ্যে একটা অভিনয় বাকি আছে আমার, না হলে রাসবিহারী বোসকে চেনেন আপনি? ফকির সাহেব ম্লান হাসলেন, বললেন, জন্ম থেকেই আমি নাঙা ফকির সাজিনি রে বেটি, দুনিয়াদারির ঘাটে ঘাটে ডুব দিয়ে এসেছি আমি, বুঝলি? কোথায় দেশ আপনার? দেশ কোথায় সে কথা থাক, জীবনে 30টা বছর কেটেছে লখনৌয়ে। একজন বাইজির আশ্রমে ছিলাম আমি, তার সঙ্গীত শিক্ষক।
আপনি সঙ্গীত শিক্ষক ছিলেন? আশ্চর্য! ছেলেবেলায় আমিও ওস্তাদ দেখে গান শিখতাম, ঠুংরি আর ভজন। চমকে ওঠেন ফকির সাহেব, বলেন, বলিস কি রে? কই শোনা তো একখানা, অনেক দিন ভজন শুনিনি। এ কাহিনী দীর্ঘতর করে লাভ নেই। আমারই পাপে ফকির সাহেব শেষ পর্যন্ত আবার ফিরে এলেন সংসারাশ্রমে। দুটি পেটের দাবি তো বড় কম কথা নয়, তার উপর আমার আবার আছে আব্রুর প্রয়োজন। ফকির সাহেব ফিরে এলেন তার চেনা মহলে, লখনৌয়ে, দরিয়া কাপোলের পাশে মতি বিবির গলিতে। এখানেই জীবনে 30টা বছর কাটিয়েছেন তিনি। যার নামে এই গলির পরিচয় সেই মতি বিবির সঙ্গীত শিক্ষক রূপে। শোনা যায় ফকির সাহেব ছিলেন কোনো জায়গিরদারের পুত্র। বাইজি প্রেমে সংসার ত্যাগ করে চলে এসেছিলেন সব ছেড়ে ছুড়ে। মতি বিবি ছিলেন সে আমলে লখনৌয়ের সবচেয়ে নাম করা বাইজি। মুহুর গুণে মুজর নিতেন তিনি। মতি বিবি দেহ রাখার পর তার সঙ্গীত শিক্ষক ফকিরের বেশে বের হয়ে পড়েছিলেন। চেনা মহলে অচেনা নতুন বাইজি নিয়ে ফিরে আসায় সবাই খুব খুশি হলো। এবার বাইজি ওর মোহব্বতের মানুষ নয়, এবার উনি তার ধর্মবাপ। যত্ন করে গান শেখালেন আমাকে, ঠুংরি আর ভজন, যা কিছু কিছু আগেই শিখেছিলাম আমি। উনি তবলা বাজাতেন, বেহালা বাজাতেন, তানপুরা আমি নিজেই বাজাতাম। 1 মাসের মধ্যেই রামস্বরূপ শুকুলের গৃহলক্ষ্মী হয়ে উঠলেও লখনৌয়ের নাম করা বাইজি। তারপর একদিন ফকির সাহেব বাড়ি ছিলেন না, সেটা ফাল্গুন মাস। সন্ধেবেলা আমি একাই বসে গলা সাজছি। হঠাৎ দরজায় টোকা পড়ল। ফকির সাহেব ফিরে এসেছেন মনে করে উঠে গেলাম। দরজা খুলে দিতেই দেখি স্যুট পরা একজন ভদ্রলোক, মাথায় হ্যাট, হাতে চামড়ার সুটকেস, মুখে সিগারেট। তাড়াতাড়ি বলি, এখানে হবে না, আগেই দেখুন। লোকটা নির্নিমেষ নয়নে আমার দিকে তাকিয়ে রইল। দরজাটা বন্ধ করতে যাচ্ছি, লোকটা বললে, সতীন, আমাকে চিনতে পারলি না? ভূত দেখলাম যেন, আঁতকে উঠি। কে কে আপনি? লোকটা ভিতরে এসে দরজা বন্ধ করে দিল। মাথা থেকে টুপিটা খুলে বসে পড়ল আমার ফরাসের উপর। আপনি বড়দা? হ্যাঁ রে, অনেক কষ্টে তোর সন্ধান পেয়েছি। রামস্বরূপ আছে আম্বালার জেলে, ওরা সব কজনই ধরা পড়েছে, জানিস বোধ হয়। বংশে বাতি দিতে শুধু বাকি আছে আমি আর পিংলে। এখানে থাকবেন আজ রাতে? উপায় কি বল? কথা ছিল আজ রাতে থাকবো ইম্পিরিয়াল হোটেলে, কিন্তু সেখানে টিকটিকির বড় উপদ্রব। তাই চলে এলাম তোর কাছে। মতি বিবির গলিতে রঙ্গিলা বিবির সন্ধান আমি পেয়েছিলাম। তুই কি এখানে একা আছিস সতীন? না, এখানে থাকেন আমার ধর্ম বাবা ফকির সাহেব, এখনই এসে পড়বেন তিনি। কি মনে হয় ধরিয়ে দেবে আমাকে? নিশ্চয়ই না, উনি আমার সব কথা জানেন, আপনার নামও শুনেছেন। তা হোক, তবু আমার পরিচয়টা দিস না। কথা বলতে বলতেই এসে গেলেন ফকির সাহেব। আমার ঘরে অপরিচিত লোক দেখে থমকে দাঁড়িয়ে পড়েন দ্বারের কাছে। আমাকে প্রশ্ন করেন, আমি কি ঘণ্টাখানেক পরে আসবো বেটি? আমি বলি, না, আপনি ভিতরে আসুন, কথা আছে। ওকে ভিতরে এনে দরজা বন্ধ করে বলি, ইনি আমার পরিচিত লোক। এক নজরে বড়দাকে দেখে নিয়ে ফকির সাহেব হেসে বলেন, তোর মরদ। কি জবাব দেব বুঝে উঠতে পারি না, কিন্তু জবাবের অপেক্ষায় ফকির সাহেব দেরি করেন না। পুনরায় বলেন, 2 নম্বর মরদ। চমকে উঠি আমি, বলি, 2 নম্বর মানে? মানে 1 নম্বর রামস্বরূপ শুকুল নন। বড়দা উঠে দাঁড়ান একেবারে ফকির সাহেবের মুখোমুখি। হাতটা মুষ্টিবদ্ধ হয়ে ওঠে তার, জলের হাতটা শক্ত হয়ে ওঠে। ফকির সাহেব হাসতে হাসতে বলেন, হাতটা মুঠো করছিস কেন ভাই? তোর হাতের মাঝের আঙুলটা দেখে তোকে শনাক্ত করিনি। তোর চোখে যে আগুন জ্বলতে দেখেছি রে। ভয় পাস নে, নাঙা ফকির লাখ টাকা নিয়ে করবেটা কি? ভয়? না না, আমি ভাবছিলাম। বড়দা আমতা আমতা করেন, জানি জানি। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ফকির সাহেব আমাদেরকে ফিরে বলেন, তাহলে আমার ছুটি? তোর তো একটা হিল্লে হয়ে গেল মনে হচ্ছে। আমি বড়দার দিকে ফিরি। উনি বলেন,
আপনি যদি ছুটিই চান ফকির সাহেব, তবে নিশ্চয়ই আপনার ছুটি। যমুনা বনের দায়িত্ব আমি নিলাম। আহ, বাঁচলাম। স্বস্তির নিঃশ্বাস পড়ল ফকির সাহেবের। তারপর বড়দার দিকে ফিরে বললেন, ভাই সাহেব, একটা কথা। শহরে একটা চাঞ্চল্য লক্ষ্য করলাম আসবার পথে। রাস্তায় অনেক মাউন্টেড পুলিশ দেখলাম। কোতোয়ালির সামনেও একটা কর্মচঞ্চলতা। ওরা বোধহয় তোমার লখনৌয়ে আসার কথা টের পেয়েছে। তীক্ষ্ণধী রাসবিহারী মুহূর্ত মধ্যে বুঝতে পারেন ওই ফকির সাহেব সামান্য মানুষ নন। তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি না থাকলে পুলিশ বাহিনীর এই সূক্ষ্ম কর্মচঞ্চলতা সাধারণ মানুষের নজরে পড়বে না। সেই প্রশ্নটাই করেন উনি। ফকির সাহেব, আপনার এ কথাটা তো ঠিক নাঙা ফকিরের মতো হলো না। এ সূক্ষ্ম পরিবর্তন একমাত্র তারই নজরে পড়বে যে পলাতক জীবনে অভ্যস্ত। হাসলেন ফকির সাহেব। তসবি ছড়াটায় অভ্যস্ত আঙুল চালাতে চালাতে বলেন, ভাই সাহেব, তুমি আমার বেটিকে তোমার গুরুর গল্প বলেছ, তার নামটা করনি। আমি কিন্তু তাকে চিনেছি। শুধু এইটুকু বলি, তোমার গুরু আমার গুরু ভাই। মানে? উদয়পুর স্টেটের ঠাকুর সাহেবের নাম শুনেছিস? তিনি অগ্নিমন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন তোর গুরুকে। আমি সেই ঠাকুর সাহেবের হাতে গড়া। রাসবিহারী আভূমি নত হয়ে সেলাম জানালেন ফকির সাহেবকে। বললেন, আপনি ঠিকই আন্দাজ করেছেন ফকির সাহেব। ইম্পিরিয়াল হোটেলে একজন আইবি দারোগাকে আমি ছদ্মবেশে দেখেছি। সে বোধহয় আমাকে চিনতে পেরেছে। বুঝলাম। তাহলে ওই সাহেবের বেশে কিছুতেই আর পথে বের হওয়া উচিত হবে না তোর পক্ষে। আর কোনো ছদ্মবেশ আছে সুটকেসে? রাসবিহারী মাথা নাড়েন। এ কেরের বেশ যে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, এ কথা আশঙ্কাই করেননি তিনি। এক মুহূর্ত চিন্তা করে ফকির সাহেব বলেন, তোর কাছে ঘুর আছে? আছে। তাহলে বার্তানিয়ার সঙ্গে লড়াইয়ে তোকে এবার নাঙা ফকিরের দান নিতে হবে। তোর সঙ্গে আমি পোশাক বদলাবো। যাই, কিছু স্পিরিট গাম কিনে নিয়ে আসি। আমার দাড়ি আর বাবরি দিয়ে তুই দিব্যি ফকির সেজে বেরিয়ে যাবি। আমি স্যুট পরে চলে যাব পাড়া ছেড়ে। জনাব আফতারুজ্জামান চৌধুরীর পরিচয়। বেশ্যাপল্লীতে বুড়ো মানুষ এক রাত ফুর্তি করতে এসেছিলাম। রাসবিহারী পুনরায় আভূমিনত হয়ে সেলাম করলেন ওকে। ফকির সাহেব বেরিয়ে যাওয়ার পর ঘণ্টাখানেকও হয়নি, রাত 9:30 নাগাদ পুনরায় কে যেন দরজায় টোকা দিল। ফকির সাহেবই ফিরে এসেছেন ভাবলাম, তবু দরজা না খুলে প্রশ্ন করি, কন? লোকটা বিশুদ্ধ উর্দুতে যা বলল তার মর্মার্থ, হে সুন্দরী, ফাল্গুন যে বৃথা বয়ে যায়, দ্বার খুলে দেখো কোন পতঙ্গ পুড়তে এসেছে তোমার বন্যি শিখায়। বর্দা এক লাফে উঠে পড়েন, খড়খড়ির ফাঁক দিয়ে বাইরেটা দেখে নেন, ছুটে এসে আমার কানে কানে বলেন, পুলিশ ইন্সপেক্টর, যতটা পারিস দেরি করে দরজা খুলিস। নিঃশব্দে টুপি, ছড়ি আর সুটকেসটা তুলে নিয়ে পিছনে অন্ধকার উঠোনে নেমে যান। কিন্তু কোথায় পালাবেন উনি? 3 দিকে খাড়া পাঁচিল, দোতলা বাড়ির। খিড়কি দরজা বলে কিচ্ছু নেই এ বাড়িতে। যাই হোক, শেষ পর্যন্ত দরজা খুলে দিতে হলো। পুলিশ সাহেবের কি একটা প্রশ্নের জবাব দেব না বলায় লোকটা আমাকে প্রচণ্ড চড় মারল। আতি পাতি করে সে খুঁজল সমস্ত বাড়িটা। দারোগার চেয়েও বিস্মিত হলাম আমি। বর্দা কোথায় গা ঢাকা দিলেন। পুলিশ ইন্সপেক্টর বিদায় হলো। গলির মোড় ছেড়ে চলে গেল দেখে আমি সদর বন্ধ করি। এবার শুরু হলো আমার তল্লাশি। আশ্চর্য, জলজ্যান্ত মানুষটা কর্পূরের মতো উবে গেছে। মায় তার ছড়ি, টুপি, সুটকেস। পায়খানার নিচেও টর্চ ফেলে দেখলাম। অমৃতসরে সেই অভিজ্ঞতাটা তো আর ভুলিনি। না, কোথাও নেই তিনি। শেষে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে নিতান্ত বোকার মতো ঊর্ধ্বমুখে, পর্দা অন্তরিক্ষ থেকেই জবাব এলো বোধ হয়, আপনি কোথায়? বেরিয়ে আসুন। পরক্ষণেই পাতাল ভেদ করে বেরিয়ে এলেন আমার বর্দা। মাথায় কোটের কলারে লটকানো ছড়ি, কাঁধে ঝোলানো সুটকেস, সর্বাঙ্গ ভিজে সপসপ করছে। পাতকুয়ো দড়ি বেয়ে উঠে এলেন যেন সার্কাসের এক ট্রাপিজের খেলোয়াড়। আপনি কুয়োর মধ্যে নেমে পড়েছিলেন? উপায় কি? একটু কেরোসিন আর ন্যাকড়া দে, হাবু মিত্তিরের প্রেজেন্টেশনগুলো মরচে ধরে যাবে না হলে।
সুনীল দারোগা পাতকুয়োর ভিতরেও টর্চের আলো ফেলেছিল। তখন বর্দা দিলেন মাথা ডুবিয়ে জলের তলায়। পরদিন ভিজে স্যুট শুকিয়ে উঠতে বেশ বেলা হলো। সুটকেস থেকে বর্দা তার মাল মশলা বের করে নিলেন। ফকির সাহেব চুল দাড়ি কেটে সেই স্যুট পরলেন। একটু ঢিলে হলো, কিন্তু একেবারে বেঢপ হলো না। টুপি মাথায় দিয়ে ছড়ি হাতে ফকির সাহেব যখন টানটান হয়ে দাঁড়ালেন, মনে হলো তখন তার বয়স 20 বছর কমে গেছে। কে বলবে সেই ফকির সাহেব? যাবার জন্য প্রস্তুত হলেন তিনি। বর্দা সকৃতজ্ঞ চিত্তে তার দুটি হাত ধরে বলতে গেলেন, আপনাকে যে কি বলে। ব্যাস, খামোশ! এক কথায় বর্দাকে থামিয়ে দিলেন ফকির সাহেব। আমার মাথায় একখানা হাত রেখে বললেন, আল্লাহ তাআলা তোর মঙ্গল করুন। বর্দার দিকে ফিরে মিষ্টি মিষ্টি হাসলেন। একেবারে অন্য সুরে বললেন, গুড বাই ওল্ড বয়, বেস্ট উইশেস ফ্রম জনাব আফতারুজ্জামান চৌধুরী। বর্দা বললেন, এমন প্রকাশ্য দিনের আলোয় না বেরিয়ে সন্ধ্যার পর। এবারেও মাঝপথে থামিয়ে দিলেন উনি। ঘাবড়াও মত ভাই সাব, ঠাকুর সাহেবের হাতে গড়া হাতিয়ার আমি। ছদ্মবেশে এককালে অনেক কিছু করেছি জানো। তারপর বর্দার মাথায় আলতো করে হাতখানা রেখে আমার দিকে ফিরে বলেন, ইংরেজি নাকি বেনিয়ার জাত। বুদ্ধু বুদ্ধু, বুঝলি, বিলকুল বুদ্ধু। এই মাথার দাম $1,00,000। দূর দূর দূর, জহুরি হলে বুঝতো এর দাম হচ্ছে 7 পয়সার। ছড়ি ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেলেন ফকির সাহেব। আমি সদর দরজায় দাঁড়িয়ে দেখলাম দিব্যি শীষ দিতে দিতে গলিটা পার হয়ে গেলেন সুটেড বুটেড চৌধুরী সাহেব। গলির মোড়ে যে দুজন সাদা পোশাকের পুলিশ বসে আছে তারা ভ্রুক্ষেপও করল না। মধ্যাহ্ন আহারে বসেছেন বর্দা আসন পিড়ি হয়ে। আমি পরিবেশন করছি। আজও বানিয়েছি তার প্রিয় খাদ্য, গোস্ত রুটি, ঝিঙে পোস্ত আর অড়হর ডাল। জিজ্ঞাসা করলাম, মাংসটা কেমন হয়েছে বর্দা? সে কথা জবাব দিলেন না। গ্রাসটা গলাধ করে বললেন, মাঝে ভীষণ মনমরা হয়ে পড়েছিলাম জানলি। হঠাৎ এক বন্ধুর মাধ্যমে ভাই পরমানন্দজির একখানা চিঠি এলো। উনি বললেন, নিরাশ হয়েও না, ভিতর থেকে না হলে বাইরে থেকে আক্রমণ করতে হবে। তুমি ভারতবর্ষের বাইরে চলে যাও। ওই চিঠিখানা পেয়েই উৎসাহ ফিরে এলো। ঠিক করলাম তাই যাব, বুঝলি। আমি পিগলে আর শিরে। বুঝতে পারি উনি কত দূর বিচলিত হয়ে পড়েছেন। অমৃতসরে কৃপাল সিং যখন দুঃসংবাদ নিয়ে এলো, তখন উনি বলেছিলেন, কোষ রুটি ছেড়ে শুক্তুনি খেতে উনি নারাজ। আর আজ উনি ওর প্রিয় খাবারও মন দিয়ে খাচ্ছেন না। আহারান্তে কিন্তু বললেন, অনেক দিন পর তৃপ্তি করে খেলাম সতীন। বলি, আমারও অনেক দিন ধরে শখ ছিল আপনাকে সামনে বসিয়ে খাওয়াবো। হাসলেন, বললেন, ওই তোদের এক বলি। আমার এক বোন আছে জানলি, তার নাম সুশীলা। সেও শুধু ওই কথা বলে। ভারতবর্ষ ছেড়ে যাবার আগে তার পুকুরের মাছ খেতে একবার যেতে হবে। আজ 5 বছর ধরে তাল ভাজি, কিছুতেই যাওয়া হচ্ছে না। এবার যাব, বুঝলি, এবার যেতেই হবে, নিশ্চিত যাব এবার। দুপুরে বসলাম বর্দার শার্টটা সেলাই করতে। উনি তখন স্পিড গাম দিয়ে ফকির সাহেবে দাঁড়িয়ে আছেন। ঘণ্টাখানেকের মধ্যে উনি রূপান্তরিত হয়ে গেলেন 60 বছরের বুড়োয়। মাথায় কাঁচা পাকা বাবরি চুল, দুগালে বার্ধক্যের ভাঁজ, এক মুখ দাড়িগোঁফ, পরনে দরবেশের আলখাল্লা। আমিও চিনতে পারছিলাম না। জিজ্ঞাসা করি, হঠাৎ লখনৌ এসেছিলেন কেন বর্দা? কাপলেকে একটা নিরাপদ আশ্রয় লুকিয়ে রেখে যেতে। কাপলে? কাপলে আবার কে? বিনায়ক রাও কাপলে, তুই তো চিনিস, তোর বাড়িতে সে খেয়েও গেছে। সেই যে ফর্সা মতন সুন্দর দেখতে মারাঠি ছেলেটা। আমি অন্ধকারে হাতটাতে থাকি। হঠাৎ হো হো করে হেসে ওঠেন। বলেন, ও হো, আমারই ভুল। আরে সত্যেন রে, সত্যেন। ছেলেটা বাঙালি নয়, মারাঠি। তাই নাকি? সত্যেনবাবু মারাঠি? বিনায়ক কাপলে ওর নাম? কিন্তু ওকে পৌঁছে দেবার জন্য আপনাকে নিজে আসতে হলো কেন? সে অনেক কথা রে, এককারি গল্প করতে হবে তাহলে। তাই এককারি গল্পই না হয় করলেন, আর তো কোনো রাজকার্য নেই আপনার। অন্ধকার না হলে তো বের হওয়া যাবে না।
স্থির হয়েছিল রাত একটু গভীর হলে আমি দরজায় তালা দিয়ে একটা টাঙা ভাড়া করে আনব। তারপর টাঙায় চেপে আমি আর ফকির সাহেব বেরিয়ে যাব গলি ছেড়ে। ওর পোশাকটা এতই বিচিত্র আর এ পাড়ায় এতই পরিচিত যে মুখটা দেখতে না পেলে কেউ কোনো সন্দেহ করবে না। টাঙা চেপে এভাবে আমি আর ফকির সাহেব প্রায়ই বের হতাম। ফলে সন্ধ্যার অন্ধকারের জন্য প্রতীক্ষা করা ছাড়া আমাদের আর উপায় নেই। হাতে অখণ্ড অবসর, তাই বড়দাকে চেপে ধরলাম সেই 19শে ফেব্রুয়ারি থেকে এই 23শে মার্চ পর্যন্ত। 1 মাসের মধ্যে যা যা ঘটেছে তা বলতে হবে। বড়দা আমার অনুরোধ রাখলেন। সেই 19 তারিখেই বড়দা হাঁটা পথে লাহোর ত্যাগ করেন। সঙ্গে ছিলেন ওই বিনায়ক রাও কাপলে। 2টো স্টেশন পায়ে হেঁটে পাড়ি দিয়ে তবে ট্রেনে ওঠেন। পরদিনই এসে উপস্থিত হন কাশীতে, শচীন সান্যালের গুপ্ত ঘাঁটিতে। কাশী গ্রুপের কেউই তখনও ধরা পড়েনি। পুরো 1 মাস উনি ছিলেন কাশীতে। 20শে মার্চ পিংলে অনেক ঘুরপথে কাশীতে এসে পৌঁছল। সঙ্গে দ্বাদশ অশ্বারোহী বাহিনীর জমাদার নাদির খাঁ। নাদির খাঁ নাকি তার ক্যান্টনমেন্টে একটা দল পাকিয়েছে। কিছু বোমা পেলে সে ওখানে একটা খণ্ড বিপ্লব বাঁধাতে পারে। তবু পিংলে নাদির খাঁকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। তার চোখ বেঁধে একটা ঘোড়ার গাড়িতে করে নিয়ে এসেছিল গুপ্ত ঘাঁটিতে। রাসবিহারী প্রথমটা বিশ্বাস করেননি ওকে, কিন্তু পিংলের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাসবিহারী 1 বাক্স কালিমাই মার্কা বোমা ওর হাতে দেন। পিংলে আর নাদির খাঁ পরদিন অর্থাৎ 21শে মার্চ ওই বোমার বাক্সটা নিয়ে মিরাট চলে গেছে। 23শে অর্থাৎ আজ মিরাট ক্যান্টনমেন্টে বিদ্রোহ হবার কথা। সেটা হয়েছে কি হয়নি কালকের কাগজে জানা যাবে। সব শুনি আমি বলি, তো এর সঙ্গে সত্যেনবাবুর কি সম্পর্ক বড়দা? না রে, সেটা অন্য একটা ব্যাপার। তবে সেটাও বলুন না। শুনলাম সত্যেনের ইতিহাস, অর্থাৎ বিনায়ক রাও কাপলের। কাশীতে ফিরেই কাপলের সংবাদ পেয়ে পুলিশ তার পিছনে ঘুরছে। ওকে না পেয়ে পুলিশ নাকি ওর পরিবারবর্গের উপর অকথ্য অত্যাচার করেছে। সেই অত্যাচারের বর্ণনা শুনে কাপলে ক্ষিপ্ত হয়ে ওঠে। কোন পুলিশ অফিসার অত্যাচারটা করেছে তাই জানবার জন্য কাপলে পাগলের মতো ছুটোছুটি করতে থাকে। আত্মগোপনের কোনো চেষ্টাই সে করেনি। ফল যা হবার তাই হলো। অচিরে ধরা পড়ে গেল বিনায়ক রাও কাপলে। খবর এলো গুপ্তকেন্দ্রে। মর্মাহত হলেন রাসবিহারী। কিন্তু খবরের শেষ ওখানেই নয়। শোনা গেল বিনায়ক কাপলে পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দিয়েছে। সকলের নাম আর পরিচয় দিয়ে বসেছে। কেউ বললে মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে তার। পরিবারস্থ সকলের উপর অমানসিক অত্যাচারের কথা শুনে সে সাময়িকভাবে উন্মাদ হয়ে গেছে। কেউ বললে তা নয়, ও রাজসাক্ষী হতে চায়, তাই এই স্বীকারোক্তি। কারণ যাই হোক, অপরাধ অত্যন্ত গুরুতর। কোনো অবস্থাতেই বিপ্লবী অপর কারো নাম করবে না, এই তো ছিল প্রতিজ্ঞা। সে প্রতিজ্ঞা লঙ্ঘন করেছে বিনায়ক। বিপ্লবী দরবারে তার বিচার চাই, না হলে তো সংঘকে বাঁচানো যায় না। গভীর রাত্রে বসল বিচার সভা, আসামির অনুপস্থিতিতেই। রুদ্ধদ্বার কক্ষে মোমবাতির আলোয় সমবেত হলেন 8 জন প্রাণী। শচীন সান্যাল, মন্মথ বিশ্বাস, নলিনীবাবু, গিরিজাবাবু, প্রিয়নাথ, বিভূতি, সুশীল লাহিড়ী আর স্বয়ং রাসবিহারী। সংক্ষিপ্ত বিচার। শচীন সান্যাল সবাইকে বুঝিয়ে দিলেন অপরাধের গুরুত্ব। বিশ্লেষণ করে একথাও বললেন, রায় দেবার আগে সকলে যেন মনে রাখেন অপরাধী মানসিক যন্ত্রণায় ভুগেছিলেন। হয়তো সাময়িকভাবে তিনি মানসিক স্থৈর্য হারিয়ে ফেলেছিলেন। ভোট নেওয়া হলো। 8 জনের ভিতর 7 জনই বললেন মৃত্যুদণ্ড। অষ্টম বিচারক রাসবিহারী বললেন, তোমাদের সকলের বিচার আমি মাথা পেতে মেনে নিতে বাধ্য। কে এই দায়িত্ব নেবে? রাসবিহারী বললেন, সেটা আমি স্থির করব। কে যে এ দায়িত্ব নিচ্ছে তা বাকি 7 জন জানবে না। আমরা সবাই জানব আমাদের যৌথ সিদ্ধান্তে কাপলেকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। লটারি? হ্যাঁ, তাই। 8 খণ্ড কাগজ নেওয়া হলো, তার মাত্র একটিতে ঢেরা দেওয়া। 8 জন চোখ বুজে তুললেন। কে যে জল্লাদ রূপে নিযুক্ত হলেন তা অপর 7 জন জানল না। রাসবিহারী বললেন, আমি একটা লোডেড রিভলভার টেবিলের উপর রেখে মোমবাতি নিভিয়ে দেব। যে এই দায়িত্ব পালনের অধিকার পেয়েছে
সে ওটা তুলে নিয়ে পকেটে রাখবে, আর কেউ একদম হাত বাড়াবে না। 1 মিনিট পরে আবার যখন আলো জ্বালা হলো, তখন দেখা গেল রিভলভারটা টেবিল থেকে অন্তর্হিত হয়েছে। আমি বাধা দিয়ে বলে উঠি, সে কি, আপনিও জানলেন না? না রে, আমিও নয়। আপনি পিস্তলটা তোলেননি তো? না না, ঢেরা দেওয়া কাগজটা আমার হাতে ওঠেনি। তারপর? তারপরে ইতিহাসটাই তো করুন। সত্যিনকে আমি ভীষণ ভালোবাসতাম, কিন্তু কি করব, দলের সংহতি রাখতে গেলে ক্ষেত্রবিশেষে আমাকে নিষ্ঠুর তো হতেই হবে। বিশ্বাসঘাতকতার ক্ষমা নেই বিপ্লবীর অভিধানে। তবু সত্যেন, সে যে আমার হাতে গড়া। সারাটা রাত আমার ঘুম হলো না। ভোর রাত্রে একটু তন্দ্রা মতো এসেছিল বুঝলি। অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। সত্যেনকে নয়, স্বপ্ন দেখলাম বীরেন দত্তগুপ্তকে। বাঘাযতীন নয়, আমি বীরেনের রক্তাক্ত মুখটা দুহাতে তুলে ধরেছি আর বলছি, কাঁদিস না বীরেন, কাঁদিস না। ক্ষুদিরাম কাঁদেনি, কানাই কাঁদেনি, চারুবোস কাঁদেনি, আর আমার হাতে গড়া সত্যেন। হ্যাঁ, স্বপ্নের ঘুরে সত্যেনই বললাম আমি। কারণ ঠিক তার আগেই অদেখা বীরেন দত্তগুপ্ত রূপান্তরিত হয়ে গেছে সত্যেনে। ওর ঠোঁট দুটি নড়ে উঠল, অস্ফুটে বলল, কিন্তু কিন্তু আমি যে চেইটার। জবাবে কি একটা কথা বলতে গেলাম আমি, কিন্তু কিছুতেই বলতে পারলাম না। অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার কণ্ঠনালীতে, কিন্তু কথাটা মুখ ফুটে বের হলো না কিছুতেই, বুঝলি সতীন। অদ্ভুত স্বপ্ন তো। তারপর পরদিন সকালে আমি ওদের বললাম সত্যেনের সঙ্গে দেখা করতে চাই। ওরা বললে সেটা নিতান্ত অসম্ভব। আমি সহজে হালছাড়া পাত্র নই, জানিসই তো। রাজসাক্ষী হওয়ায় সত্যেন জামিন পেয়েছিল। খবর পাঠালাম ওকে, বললাম 64 যোগিনী ঘাটে রাত 8টার সময় নৌকো নিয়ে আমি অপেক্ষা করব। এমন নির্দেশে বহুবার পেয়েছে, আমার নৌকো সে চেনেও। তোমাকে কি বলবো সতীন, ছেলেটা অকুত ভয়ে একা চলে এলো। সে জানতো বিপ্লবীরা তাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে, অথচ আমাকে সে ভয় করল না। ওর সঙ্গে কথা বলে বুঝলাম সে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্ক। সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারিয়ে পুলিশের কাছে সে কি বলেছে না বলেছে তা তার মনে নেই, তবে অনেক গুপ্ত কথা যে সে বলে ফেলেছে এটুকু বোধ আছে। জিজ্ঞাসা করলাম, সত্যেন, এ অপরাধে কী শাস্তি আমরা দিয়ে থাকি তা তো তুমি জানো। ও ম্লান হেসে বললে, ভুলিনি দাদা। আমি যে অপরাধ করেছি তাতে আমার মৃত্যুদণ্ডই তো হওয়া উচিত। কৃপাল সিংয়ের যদি বিচার হয়, আমিও ওই রায় দেব। জিজ্ঞাসা করলাম ওর পরিবারের কথা। বললে এখন তারা ভালো আছেন, ওর স্ত্রী আছে, একটি মেয়েও আছে। আবার জিজ্ঞাসা করলাম, ও অনুতপ্ত কি না? জবাবে সোজাসুজি বললে, না, অনুতাপ কখন হয় দাদা? যখন বুঝতে পারি সজ্ঞানে একটা অন্যায় করেছি। আমি তো সজ্ঞানে কোনো অন্যায় করিনি। আমি তো স্বপ্নের ঘোরে। হ্যাঁ, আমি দুঃখিত, যা ঘটে গেছে তার জন্য আমি মর্মান্তিক দুঃখিত। কিন্তু না দাদা, অনুতপ্ত আমি নই। শাস্তি নিতে অবশ্যই আমি প্রস্তুত। দামোদর কাপলেকে দশাশ্বমেধ ঘাটে নামিয়ে দিয়ে রাসবিহারী ফিরে এলেন ওদের আড্ডায়। পূর্বরাতে 7 জন সহকর্মী 3 জন ইতিপূর্বে বিদায় হয়েছেন। বাকি 4 জনকে ডেকে উনি বললেন, আমরা কাল অন্যায় সিদ্ধান্ত নিয়েছি। সত্যেন ভুল করেছে, কিন্তু অন্যায় করেনি। সে সজ্ঞানে কোনো পাপ করেনি। ওরা 4 জন নীরব রইলেন। তোমরা কি বলো? শচীন সান্যালী প্রথমে কথা বললেন। 8 জন সিদ্ধান্ত নিয়েছি, এখন আমরা 5 জন আছি মাত্র। রাসবিহারী উত্তেজিত হয়ে বলেন, বেশ, তোমরা বলো, ঢেরা দেওয়া কাগজখানা কি তোমাদের মধ্যে কেউ পেয়েছ? কঠিনতর কণ্ঠে শচীন সান্যাল বলেন, দাদা, আপনি কিন্তু শর্ত ভাঙছেন। প্রকারান্তরে স্বীকার করলেন যে ঢেরা দেওয়া কাগজটা আপনি পাননি, কিন্তু ও প্রশ্নের জবাব চাওয়া কি ঠিক হচ্ছে আপনার, আমাদের অবিসংবাদিত নেতা হিসাবে? স্পষ্ট বক্তা শচীন সান্যাল রাসবিহারীকে দেবতার মতো শ্রদ্ধা করেন, কিন্তু বিপ্লবীর কোড অব এথিক্স বড় নিষ্ঠুর। রাসবিহারী অস্ফুটে বলেন, আই অ্যাম সরি, কিন্তু ভেবো না আমার আদেশ আমার চেয়েও বড়।
আমি আমার আদেশ প্রত্যাহার করছি না, কিন্তু আমার বাঁ হাত আমার ডান হাতের আক্রমণ থেকে ওকে রক্ষা করবে। আমি সৎসুকে জিজ্ঞাসা করি, তারপর? আমার 7 জন বিশ্বস্ত অনুচরের হাত থেকেই আমি সত্যেনকে বাঁচিয়ে নিয়ে বেড়াচ্ছি। ওরা কেউ সন্ধান পায়নি তার, অথচ ওদেরই একজন আমারই আদেশে আমারই রিভলভার নিয়ে ওকে খুঁজে বেড়াচ্ছে। তাকে ক্ষান্ত হবার আদেশ জারি করতে পারছি না। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে এলো। আমি মালপত্র গুছিয়ে নিলাম। বড়দা ক্লান্ত হয়ে ফরাসে চিত হয়ে পড়লেন। রাত আর একটু না বাড়লে, আর একটু গভীর না হলে বের হওয়া উচিত হবে না। জিজ্ঞাসা করলাম, কৃপাল সিংয়ের কী হলো বড়দা? সে পাঞ্জাবে নেই, সম্ভবত ভারতবর্ষেই নেই। মোটা অঙ্কের পুরস্কার দিয়ে তাকে ভারতবর্ষের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইংরেজ সরকার জানে ভারতবর্ষের ভৌগোলিক চৌহদ্দির ভিতর কৃপাল সিংয়ের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। দুর্ভাগ্য আমাদের, কানাই দত্ত আজ বেঁচে নেই। না হলে মঙ্গল গ্রহে পালিয়েও কৃপাল সিং রক্ষা পেত না। বিশ্বাসঘাতকের চরম শাস্তি তাকে পেতেই হতো। আপনার কি মনে হয় আজকে মিরাটে বিপ্লব হয়েছে? দাদা উঠে বসেন, বলেন, ওসব বাজে কথা ছেড়ে একটা গান শোনা দেখি। এককালে আমারও গান বাজনার ঝোঁক ছিল, জানলি। শোনা শোনা, একখানা ভজন শোনা তো, দে বেহালাখানা দে। বড়দা, আপনি বাজাতে জানেন? তা না তো কি শুধুই বোমাবাজি করতে জানি? উনি বেহালা নিয়ে বসলেন। আমি গান শুরু করলাম। অন্তরা পর্যন্ত পৌঁছতেই হঠাৎ বেহালা বন্ধ হয়ে গেল। তাল কেটে যাওয়ায় বড়দার দিকে তাকাই। উনি নীরবে বেহালার ছটটা তুলে জানলার দিকে ইঙ্গিত করলেন। সেদিকে তাকিয়েই আমার রক্ত হিম হয়ে গেল। গতকালকার সেই পুলিশ ইন্সপেক্টর জানলা দিয়ে উকি মারছে। পরক্ষণেই দ্বারে করাঘাত হলো। বড়দা আমার কানে কানে বলেন, বেটা আমাকে দেখে ফেলেছে, ভয় নেই, দরজা খুলে দে। আশ্চর্য, সুনীল দারোগা বড়দাকে চিনতে পারল না। ওর জবানবন্দি পড়ে এতদিন পরে বুঝতে পারছি তার কারণটা ছেদিলালের কাছ থেকে ফকির সাহেবের নিখুঁত বর্ণনা শুনে লোকটার মনে কোনো সন্দেহ জাগেনি। ছেদিলাল বলেছিল সে 40 বছর ধরে ওই ফকির সাহেবকে চেনে। আবার গান গাইতে হলো। বড়দা বেহালা বাজাচ্ছিলেন, বাঁ হাতটা মুষ্টিবদ্ধ অবস্থায় মীরগমক তুলছে বেহালার তারে। মাঝের আঙুলটাও আজ ফকির সাহেবের ছদ্মবেশ পড়েছে যেন। দৃশ্যটা মনে হলে আমার প্রচণ্ড হাসি পায় আজও। সুনীল দারোগা আজও জানে না যে সে স্বয়ং রাসবিহারীকে বিলাইতি মদের ফরমাইশ করেছিল। আমার পরিবেশিত মদের মধ্যে যে ঘুমের ওষুধ ছিল তাতে অনতি বিলম্বেই ঘুমিয়ে পড়ল লোকটা। আমরা মালপত্র গুছিয়ে ইতিপূর্বেই তৈরি হয়েছিলাম। বড়দা একবার ঠেলা দিয়ে দেখলেন, না, অঘোরে ঘুমোচ্ছে কুম্ভকর্ণ। ওর গিলে করা পাঞ্জাবিটা উঁচু করে ধরে এবার মাজায় হাত দিলেন। জাদুকর যেমন টুপির ভিতর থেকে খরগোশ পয়দা করে, তেমনিভাবে সওদা করে আনলেন একটা রিভলভার। ধীরে সুস্থে এবার উল্টে দিলেন ওই মুর্দা প্রতিম লোকটাকে। ওদিকের গেঁজি থেকে আমদানি হলো কিছু টোটা। তারপর নিজের মানিব্যাগ খুলে একটি আইভরি ফিনিশড ভিজিটিং কার্ড বের করে ঢুকিয়ে দিলেন শূন্যগর্ভ রিভলভারের খাপে। ও আবার কি রসিকতা? সবিস্ময়ে প্রশ্ন করি আমি। বড়দা হেসে বলেন, রসিকতা নয় রে সতীন, ও ব্যাটা জেনে রাখুক, এ কাজ একেরে বার অ্যাট লর। না হলে খামকা জনাব আফতারুজ্জামানের পিছনে পুলিশ লাগাবে, তাকে উত্ত্যক্ত করে তুলবে। বেরিয়ে এলাম পথে। ফকির সাহেবকে নিয়ে বিনা বাধায় চলে এলাম স্টেশনে। কথা ছিল আমরা দুজনে আপাতত যাব বেনারসে। বড়দা আমার কানে কানে বললেন, পথে নারী বিবর্জিতা কথাটা একেবারে ভুল। তুই সঙ্গে থাকায় সাদা পোশাকের টিকটিকিগুলো আমাকে নজরই করল না। আমরা দুজনেই বেশ খুশিয়াল হয়ে উঠলাম। তখনও জানতাম না নেপথ্যে উদ্যত হয়ে আছে বজ্র। স্টেশনে এসে পাওয়া গেল খবর, টাইমস অফ ইন্ডিয়া সান্ধ্য সংস্করণ বেরিয়েছে। বড়দা স্টেশনে এসেই একখানা কাগজ কিনলেন। পড়তে পড়তে গম্ভীর হয়ে গেলেন। নীরবে কাগজখানা বাড়িয়ে দিলেন আমার দিকে। প্রথম পাতাতেই বের হয়েছে দুটি মর্মান্তিক সংবাদ। ভারতের দুই প্রান্তে ঘটেছে দুটি ঘটনা।
মিরাটে দ্বাদশ অশ্বারোহী বাহিনী জমাদার নাদির খাঁর কৌশলে হাতে নাতে ধরা পড়েছে কুখ্যাত বিপ্লবী রাসবিহারী বসুর অনুচর বিষ্ণু গণেশ পিংলে। তার কাছে পাওয়া গেছে 10টি পিক্রিক অ্যাসিড বোমা, 10টি কাচের বাল্ব এবং বোমা বানানোর প্রয়োগ কৌশল সম্বন্ধে একটি লিফলেট। নাদির খাঁ ছিল পুলিশের স্পাই। শুধু তাই নয়, ওই সঙ্গে কাগজে বের হয়েছে আরও একটি সংবাদ। ভারতের পূর্ব প্রান্তে হাওড়া স্টেশনে বেঙ্গল পুলিশ অতর্কিতে গ্রেফতার করেছে আর একজন কুখ্যাত বিপ্লবীকে। তার নাম শ্রীশচন্দ্র ঘোষ। চন্দননগরে তার বাড়ি। এতদিন গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল, কিছুতেই তাকে এতদিন ধরা যায়নি। একসঙ্গে পর পর 2টি বজ্র, কিন্তু মুখের মাংসপেশি একটুও বিকৃত হলো না তার। শান্তভাবে গ্রহণ করলেন যুগল বজ্র। আমাকে জনান থেকে সরিয়ে এনে বললেন, সমস্ত পরিকল্পনাটা বদলে ফেলতে হবে সতীন, এখন তো আর তোকে আমার কাছে রাখতে পারছি না। বলি, আমি না হয় ফিরে যাই। কোথায়? ওই মতি বিবির গলিতে? পাগল! এক মুহূর্ত কি ভেবে নিলেন, তারপর বললেন, তুই বেঞ্চিটাতে গিয়ে বস, আমি এখনই আসছি। একটু পরে ফিরে এলেন তিনি। আমার হাতে ধরিয়ে দিলেন একখানা টিকিট আর একটা ছোট্ট হাত চিঠি। টিকিটখানা 3য় শ্রেণীর, ঋষিকেশের। চিঠিখানা খুলে দেখলাম লেখা আছে, স্বামীজি, পত্রবাহিকা আমার নিজের বোনের মতো, অত্যন্ত স্নেহের পাত্রী। একে আপনার শ্রীচরণে আশ্রয় দিন। এর কাহিনী এর মুখে শুনবেন। ইতি গুণমুগ্ধ চুচেন্দ্রনাথ দত্ত। 23শে মার্চ 1915। দেরাদুন এক্সপ্রেসে তুলে দিলেন আমাকে। সেই তাকে শেষ দেখি। ঋষিকেশে যোগানন্দ আশ্রমে স্বামী ব্রহ্মানন্দজি আমাকে আশ্রয় দিয়েছিলেন এক কথায়। তারপর দীর্ঘ 58টা বছর কেটে গেছে। আমি আজও এই আশ্রমের সন্ন্যাসিনী। এরা আমাকে মাতাজি বলে ডাকে। 21 বছর বয়সে এখানে এসেছিলাম। এখন আমার বয়স 79। পলিতকেশা বৃদ্ধা সন্ন্যাসিনী। বর্দার পরবর্তী কীর্তিকাহিনী কিছু কিছু শুনেছি। জাপানে তিনি বিবাহ করেছিলেন, আজীবন ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। লালা লাজপত, সান ইয়াত সেন, রবীন্দ্রনাথ এবং শেষমেশ সুভাষচন্দ্র। কিন্তু সেসব কথা বলার অধিকার আমার নেই। যে কথা জানাবার জন্য এই জবানবন্দির অবতারণা, আশা করি সেটা প্রমাণ করেছি আমি। আমার পূর্ববর্তী সাক্ষী সেই মহাবিপ্লবীর বিরুদ্ধে 2টি অভিযোগ এনেছিলেন। তিনি পরস্ত্রীর সঙ্গে রাত্রিবাস করেছেন, তিনি নিষিদ্ধ পল্লীতে রাত কাটিয়েছেন। এ 2টি হিমালয়ান্তিক অভিযোগই যে অতুলান্তিক মিথ্যা, তা আশা করি আপনারা এতক্ষণে অনুধাবন করেছেন। সেটাই ছিল আমার উদ্দেশ্য এই কমিশনে সাক্ষী দিতে আসার। চিতাভস্ম আনা না আনার বিষয়ে আমার মতামত? আগে না, আমার সুচিন্তিত অভিমত, রাসবিহারী চিতাভস্ম স্বাধীন ভারতবর্ষে আনা অনুচিত। আমরা স্বাধীনতার বড়াই করি, সভ্যতার গুমর করি, সুতরাং আমাদের একটা দায়িত্ব আছে। রাসবিহারী বসু মশাই যে আকাশচুম্বী অপরাধ করেছিলেন, তার শাস্তি পরাধীন ভারত সরকার দিতে পারেনি, কারণ সেই আমলের ভারত গদি আসীন তার নাগালই পায়নি। কিন্তু পরাধীন ভারতের সব অ্যাসেট এবং লায়াবিলিটি তো স্বীকার করে নিয়েছি আমরা। তাই তো সুনীল ঘোষ মশাই আজও পেনশন পাচ্ছেন। ভারতবর্ষের সেই ট্র্যাডিশন তো সমানে চলেছে। আর রাসবিহারী বসুই বা কি এমন তালেবর ব্যক্তি যে তার প্রাপ্য শাস্তি এড়িয়ে যাবেন? ইতিহাস খুলে দেখুন, এই জাতীয় অসভ্য বর্বরকে সভ্যতা যুগে যুগে শাস্তি দিয়েছে। তাকে হেমলক মানে হত্যা করেছে, তাকে নতজানু করেছে, তাকে কাঁটার মুকুট মাথায় পরিয়েছে, ক্রুশবিদ্ধ করেছে। রাসবিহারী বসুর অপরাধ তো অতটা গুরুতর নয়, তবু সেই ট্র্যাডিশন অনুযায়ী অন্তত ওই এক মুঠো ছাইয়ের প্রতি অসম্মান দেখাবার মতো নৈতিক অধিকার নিশ্চয়ই আছে স্বাধীন ভারতবর্ষের।